ঐতিহ্যবাহী সমুদ্রনগরী কক্সবাজার। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ৬টা বড় বোন আর আমি একটা মাত্র ভাই। তাছাড়া আছে আমার একটা সৎ মাও। আমাদের পরিবারটা সমুদ্রনগরী কক্সবাজারের অদূরে কোনো এক ছোট্ট অজপাড়া গাঁয়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের নিজের জমি চাষ করে বাবা অনেক ভালো টাকা উপার্জন করে। সেই টাকা দিয়ে আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলে। আমাদের পরিবারে একটা ছোটখাটো ঘটনাও আছে, এটা একেবারে না বললেই নয়। আমি ছোটবেলায় যখন আমার বড় মা, মানে আমার যিনি মা তিনি হচ্ছে বড়, আমার মা একটু অন্যরকম। আমার মা কথা বলতে পারে না, বোবা। এবং আমার বাবা আমার মাকে বিয়ে করার পরে সবাই আমার বাবাকে খোঁটা দিত যে বোবা মহিলাকে টাকার জন্য বিয়ে করছে। আসলে আমার নানু বাড়ির অবস্থা যথেষ্ট ভালো ছিল। আমার নানু বাড়ির অবস্থা ভালো থাকার কারণে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে সেক্ষেত্রে আমার নানু বাড়ি থেকে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা পায়, অনেক সয় সম্পত্তি পায়। সেগুলো বিক্রি করে আমার বাবা আমাদের বাড়িতে এসে নতুনভাবে জায়গা সম্পত্তি কিনে। শুধুমাত্র সবাই বলে টাকার জন্যই নাকি আমার মাকে বিয়ে করেছিল। আর আমার মা কিন্তু দেখতে অতটা সুন্দরী ছিল না, একটু শ্যামবরণ ছিল আর একেবারেই বোবা ছিল। তো তখন হচ্ছে আমার বাবাকে সবাই যখন উল্টাপাল্টা কথা বলতো যে টাকার জন্য বোবা মহিলাকে বিয়ে করছে, এটা সেটা কথা বলতো। আর বাবাও তখন আমার মায়ের সাথে কমফোর্ট ছিল না। আমি একমাত্র ছেলে ছিলাম, এছাড়া আমার আরও ২টা বোন ছিল আমাদের, মানে আমার মায়ের গর্ভেই থেকে আসে। আমরা টোটাল ২ বোন ১ ভাই। তো তখন হচ্ছে আমার বাবা পুনরায় আবারও ২য় বিয়ে করে। বাবা যখন আবার 2nd বিয়ে করে, অ্যান্ড 2nd বিয়ে যখন বাবা করে সেখানে আমার আরও ৫টা বোন হয়। এভাবে আমাদের পরিবারটা একেবারে আমাদের ওই এলাকারই এক একান্নবর্তী পরিবার। আমার ভাই বোন অনেক বেশি। যাই হোক, কিন্তু বাবার চাষবাস অনেক ভালো হচ্ছে। আমি হুজুরদের মুখে, গুরুজনদের মুখে শুনেছিলাম যে সংসারে নাকি মেয়েরা বেশি থাকে, সেই সংসারে নাকি আয় উন্নতি এমনিই বাড়ে। আসলেই ঠিক। আমার বোনগুলোর কারণে আমার বাবার কোনো সময় ফসল মার যায় না। আমার মনে আছে একটা সময় আমাদের দিকে প্রচুর বন্যা হয়েছিল। বন্যায় সাগরের নোনা পানি ঢুকে সমস্ত রকমের ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু তখন আমাদের ফসল ঠিক থাকে, আমাদের ফসল নষ্ট হয় না। আমার বাবা বলে এটা হয়তো আমার বোনদেরই রহমত আমার বাবার উপরে। যাই হোক, দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। আমি আস্তে আস্তে করে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত করতেছি। আমাদের এলাকাতে একটা প্রবলেম ছিল। প্রবলেম হতো আমাদের এলাকাতে ছেলে ধরা বলতে একটা গ্রুপ বের হয়েছিল। আমি তখন স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমি যখন 10-এ পড়ি ঠিক তখনকার ঘটনা। কারণ আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার সৎ মায়ের যেই সৎ বোনগুলা ছিল, তো তারা সবাই ছোট, ছোট, মানে অনেক ছোট, ছোট। তো আমার সৎ মা আমাকে স্কুলে যাইতে দিত না। আমার সৎ মা আমাকে স্কুলে যেতে দিত না এই কারণে আমি আমার সৎ ভাই বোন, মানে সৎ বোনগুলোকে পাহারা দেওয়ার জন্য, যেহেতু ছেলে ধরা আসছে যে কোনো সময় আমার সৎ বোনগুলোকে ধরে নিয়ে যেতে পারে, এই জন্য সৎ মা আমাকে স্কুলে যেতে দিত না। শুধু বলতো যে তুই সৎ বোনগুলোর প্রতি খেয়াল রাখ, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদেরকে আমি খুবভাবে পাহারা দিতাম। এটাই ছিল আমার কাজ। এই নিয়ে আমার মায়ের সাথে আমার সৎ মায়ের একটু মনোমালিন্যতা হয়। আমি কিন্তু আমার আপন মায়ের চেয়েও, যিনি আমাকে জন্ম দিয়েছে, আমি সেই মায়ের চেয়েও কিন্তু আমার সৎ মাকেই অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সৎ মা আমার কাছে আমার জান্নাতের মতো ছিল। আমার খুব মনে আছে ছোটবেলায় আমি সৎ মায়ের সাথে আমার দিনগুলো কাটাইতাম। তো সৎ মা যখন আমাকে এইভাবে বলল, তখন আমি কি করলাম, সৎ মায়ের কথাই শুনতে শুরু করলাম, স্কুলে আর যাই না। এটা নিয়ে মায়ের সাথে সৎ মায়ের যখন ঝগড়া হতে থাকে, একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের উপরে, যিনি আমার আপন মা, তার উপরে খুবভাবে রেগে যায়। রেগে গিয়ে বলে ওর সৎ মা যাই বলে ও তার কথাই শুনবে, ওই সৎ মায়ের কথায় সংসার চলবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। এটা বলার পর আমার মা মানে মনে মনে অনেকটা রাগ করে, কিন্তু আমার বাবাকে কোনো কিছুই বলতে পারে না। তো যাই হোক, এরকম পরিস্থিতিতে পড়ে ওই ছেলে ধরার ভয়ে আমি আর এসএসসি পরীক্ষাটা দিতে পারি না। আমি এসএসসি পরীক্ষা না দিতে পারার কারণে আমি এসএসসিতে পরীক্ষা যখন দেই না, তখন আমার পড়াশোনাটা ওখানেই বন্ধ হয়ে যায়। আমার আপন মা তখন বোবার মতো আ উ বু বু করে আমাকে বুঝিয়ে বলে যে দেখ, তোর সৎ মা খুব চালাকি করে, খুবই টেকনিক্যালি তোকে তোর পড়াশোনা থেকে সরিয়ে দিয়েছে। যেই বেবিগুলো আছে এরা তো সবাই ঘরের মধ্যে থাকে, এরা তো ঘর থেকে বের হয় না। তাহলে কোত্থেকে ছেলে ধরা এসে ঘর থেকে বাচ্চা ধরে নিয়ে যাবে? তুই আমাকে বলতো। এটা সম্পূর্ণ ছিল তোর সৎ মায়ের চালাকি। তুই বোকারে, তোর সৎ মায়ের চালাকি বুঝতে পারলি না। আমি তখন কি করব? কোনো কিছুই বুঝতে পারি না। আমি একটা কথাই চিন্তা করি যে যাই হোক, আমার সৎ মা তো আমাকে ভুলভাল বুঝায়নি। উনি যেটা ভালো বুঝেছে আমাকে সেটাই বলেছে। আমি তখন সৎ মায়ের ওই কথার উপর ডিপেন্ড করি এবং এভাবে আমার পড়াশোনা অফ হয়ে যায়। আমি বাবার সাথে মাঠে ঘাটে কাজ করতে থাকি। তো আমার বাবা যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক একটা মানুষ ছিল। আমার খুব মনে আছে সূর্য ওঠার আগে আমার বাবা গ্রাম বাংলার মেঠো পথ ধরে হাঁটতে, হাঁটতে মাঠে চলে যেত এবং সেখানে সারাদিনভর পরিশ্রম করত। দুপুরবেলা এক মুঠ পান্তা খাওয়ার জন্য বাড়িতে আসতো এবং সেই পান্তা
খেয়ে বটগাছ তলায় 10-15 মিনিট একটু নিদ্রায় যাইত। এরপরে পুনরায় আবারও বাবা মাঠের কাজ শুরু করতো। বাবার সাথে যখন আমি মাঠে কাজ করতে যাই, একদিন মনে আছে আমার প্রচুর পরিমাণ তৃষ্ণা লাগে। পানির তৃষ্ণায় আমি তখন গলা সম্পূর্ণ শুকিয়ে যায়। আমি কথা বলতে পারি না। প্রচণ্ড রোদ ছিল তখন, গ্রীষ্মের একেবারে গরমটা মাথার উপরে ছিল। দেন আমি তখন কী করলাম, আমার বাবাকে বললাম যে, "বাবা, আমার তো পানি পান করতে হবে, আমি আর পারতেছি না।" দেন বাবা তখন আমাকে পাশের গ্রামে পাশের গ্রামে যাইতে বলল। দেন আমি তখন পাশের গ্রামে গেলাম। ওখানে যাওয়ার পরে আমি সেখানে একটা মানে একজন মহিলা আছে, উনি আবার একটু অন্যরকম আরকি। অন্যরকম বলতে কি, ওনার হাসব্যান্ড নাকি বিদেশে না কোথায় গেল, মানে পাকিস্তানে না কোথায় জানি গেছে, ওখানে নাকি মারা গেছে। আমি আসলে সিউর জানি না। কোথায় জানি মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওই মহিলা হচ্ছে ওনার মেয়েকে নিয়ে আর যায় না, ওখানেই থাকে। আমি তখন ওই মহিলার ঘরে যাই পানি খাওয়ার জন্য। যখন পানি খাওয়ার জন্য যাই, একটা জিনিস দেখে আমি ভীষণভাবে অবাক হয়ে যাই। আমাকে একটা ভাঙা হচ্ছে প্লাস্টিকের গ্লাসে করে পানি দেয়। আমি তখন পানিটা পান করে ওখান থেকে চলে আসি। আস্তে, আস্তে চিন্তা করি যে এটা কেমন একটা পরিবার, যে পরিবারে একটা পানির গ্লাস নাই যে পানি খাওয়ার মতো। আমার কাছে ব্যাপারটা তখন অবাক লাগে। এরপরের দিন আমি আমাদের গঞ্জের বাজার থেকে ২ টা হচ্ছে প্লাস্টিকের গ্লাস কিনি। ২ টা প্লাস্টিকের গ্লাস কিনে এরপরে আমি এর পরের দিন আবারও সেম বাড়িতে পানি পান করতে যাই এবং ওই প্লাস্টিকের ২ টা গ্লাস আমি তখন ওই মেয়েটার হাতে দিয়ে আসি। গ্লাসটা যখন দিয়ে আসি, মেয়েটা তখন আমাকে বলতেছে যে, "আমার তো পানি লাগবে না। মানে আমাদের তো গ্লাস লাগবে না, আমাদের তো গ্লাস আছে।" আমি বললাম যে, "ভাঙা গ্লাস, এতে তো পানি খাওয়া যায় না।" মেয়েটা বলল, "আপনি উদার মনের মানুষ। ভাঙা গ্লাসে পানি খেয়ে আমাদের নতুন ২ টা গ্লাস কিনে দিলেন। আপনি কি করেন বলেন তো?" তখন আমি বললাম যে, "ভাইরে, আমি তেমন কিছুই করি না। আমি একেবারে বেকার অবজ্ঞা একটা ছেলে। আমার বাবার নাম হচ্ছে অমুক এবং আমি হচ্ছে মাঠে এখানে কাজ করতেছি। আমি আমার বাবা, তো বাবার আসনে আমি প্রাণে তৃষ্ণা পেয়েছি, আপনাদের এখানে আসছি।" যাই হোক, মেয়েটা আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে। কথাবার্তা বলতে, বলতে মেয়েটার সাথে আমার একটু ভালো লাগা কাজ করে। যাই হোক, এরপরে আমাদের এই জমিটা ছিল কিন্তু এমন একটা জমি, মানে আমরা কিন্তু অলওয়েজ ওই জমিতে কাজ করা লাগতো। মানে বিশাল একটা ধান ক্ষেত আমরা করি। তো ওই ধান ক্ষেতে প্রত্যেক দিনে টুকি কাজ থেকেই থাকে। আমি প্রত্যেক দিনে ধান ক্ষেতে কাজ করার জন্য আমি আসি। আর ওই মেয়েটা তখন বাড়ি থেকে উঁকি মেরে আমাকে দেখে। আমি ৩ থেকে ৪ দিন পরে আমি বুঝতে পারি যে মেয়েটা নারিকেল গাছের পিছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমার কাজ করা দেখে। আমার কাছে তখন অনেক লজ্জা লাগে। আপনারা যারা অনেকেই গ্রামের মানুষ আছে তারা বুঝবেন, লুঙ্গি পরে যখন গ্রামের মাঠে কাজ করা হয়, তখন কিন্তু আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে গোছ দেওয়া বা হচ্ছে কোচ দেওয়া যেটাকে বলে আরকি। তো যখন কোচ দেই, তখন আমার লুঙ্গিটা অনেক উপরে থাকে। আমি যখন কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় যে লুঙ্গি আমার পিছন থেকে অনেকটা উপরে উঠে যায়। তো আমি তখন মনে করি মেয়েটা হয়তো আমার এই দৃশ্যটা দেখে। আমার তখন খুব খারাপ লাগে। আমার লাগার পরে একটা পর্যায়ে আমি কি করি, ওই নারিকেল গাছের পিছনে গিয়ে মেয়েটাকে ধরি। আমি বলি যে, "এটা কেমন কথা? আমি এখানে কাজ করতেছি আর আপনি দূর থেকে আমাকে এভাবে ফলো করতেছেন?" মেয়ে আমাকে বলে, "আরে আপনি একটা পুরুষ মানুষ, দেখলে সমস্যা কি?" আমি বললাম, "না, দেখলে সমস্যা কি মানে? আমি কোচ উপরে উঠে আপনি এটা দেখেন, এটা কি ভালো নাকি?" অনেকক্ষণ ধরে মেয়েটার সাথে তর্কাতর্কি করতে, করতে একটা পর্যায়ে মেয়েটার মা আসে। এসে আমাকে বলে, "কি হইছে?" আমি বললাম যে, "কিছু হয় নাই, এমন, এমন ঘটনা।" তো মেয়েটার মা আমাকে বলতেছিল যে, "যাই হোক, যা হবার তা হয়ে গেছে। এটা বাদ দাও, আমার মেয়েকে যেতে দাও।" তো আমি মেয়েটাকে যেতে দিই। মেয়েটার নাম জিজ্ঞেস করে বলল, তার নাম হচ্ছে মালা। মানে মালা এমনই ছিল, আমার কাছে মনে হয় যেন মুক্তার মালা। আসলে অনেক সুন্দর ছিল। যাই হোক, মেয়েটা যখন চলে যায়, আমি তখন পুনরায় আবারও কাজ করতে শুরু করি। এভাবে বেশ কিছুদিন কাজ করার পরে আমাদের ওই মাঠের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এরপরে আমি আর মাঠের কাজে যাই না। কিছুদিন পরে হচ্ছে, আপনারা যারা গ্রামের মানুষ তারাই ব্যাপারটা ভালো করে বুঝবেন। গ্রামে হচ্ছে হোলি ওষুধ দেওয়া হয় ধানের মধ্যে। মানে ধানের গাছগুলো যখন একটু, একটু করে বড় হয়, মাথা ছাড়তে শুরু করে, ওই সময় হোলি ওষুধ দেওয়া হয়। তো আমি তখন করলাম কি, ওখানে হোলি ওষুধ দিলাম। আর হোলি ওষুধ দিলে মানে এটা হচ্ছে লাইক ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়ান, মানে এটা হচ্ছে এক ধরনের বিষ। এই বিষটা যখন জমিনে ঢেলে দেওয়া হয়, তখন কোনো হাঁস, মুরগি কোনো কিছু যদি জমিনের মধ্যে কোনো রকমের পানি অথবা পাতা-লতা কোনো কিছু খায়, তাহলে এগুলা মারা যায়। তো যাই হোক, আমি ওষুধ তো সকালবেলা দিয়ে চলে আসলাম এবং দুপুরবেলায় হুড় করে অনেকগুলো মানুষ ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসলো এবং সবাই মিলে চিৎকার করতে শুরু করলো। চিৎকারের ভাষ্য হলো একটাই যে, আমি যেখানে হোলি ওষুধ দিয়ে এসেছি সেখানে নাকি ওনাদের হাঁসগুলো গিয়ে প্রত্যেকেরই হাঁস মারা গেছে। ওনারা মৃত হাঁস খাসি করে নিয়ে আমাদের বাড়িতে আসে। আসার পরে বাবা তখন আমাকে বলে, "কিরে, তুই যে খেতে ওষুধ দিলি, এটা কি এদেরকে বলিস নাই?" আমি তখন বাবাকে বললাম যে, "বাবা, আমি তো আসলে বলার সুযোগ পাই নাই। আর আমি মনে করলাম যে দিয়ে দিই। আর এটা আর কারই হাঁস আসবে? এটাতে এত সমস্যা হবে তা তো আমি জানি না।" আমার বাবা বলে, "তুই সর্বনাশ করেছিস। তোর কারণে এদের গ্রামের সমস্ত হাঁসগুলো মরে গেছে।" সবাই মিলে তখন আমার উপরে খুবভাবে চড়ে যায়। হাঁসের জরিমানা না দিলে আমরা সেই জমির ধান কাটতে পারবো না, এরকমভাবে আমাদেরকে স্ট্রেট বলে দেয়। আমার বাবা চিন্তা করে, যে পরিমাণের হাঁস মারা গেছে, সমস্ত হাঁসের যদি জরিমানা দিতে হয় তাহলে আমরা ফকির হয়ে যাব। আমার বাবার হাতেও অত বেশি টাকা ছিল না। এজন্য বাবা ১ দিন ২ দিন করে ঘুরাচ্ছিল।
দিচ্ছিল, বাবা এই জমির মানে হাঁসের টাকা দিচ্ছে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ধানগুলো বড় হয়, ধানগুলো কাটার সময় হয়ে যায়। যখন ধান কাটার সময় হয় তখন গ্রামের সব মানুষগুলো সকাল সন্ধ্যা মিলিয়ে এটাকে পাহারা দিচ্ছিল, মানে ধান কাটাকে পাহারা দিচ্ছিল। আমি তখন মোটেও বুঝতে পারতেছিলাম না কী করবো, কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত মালা কিন্তু একটা মাদ্রাসায় পড়াশোনা করতো, মানে পড়াশোনা করতে বলতে ওই মাদ্রাসায় ও দুইটা কাজ করতো। প্রথম কাজ হচ্ছে ওই মাদ্রাসায় ও নিজে বাচ্চা পড়াইতো, এবং সেকেন্ড কাজ হচ্ছে ও নিজেও পড়তো। দুইটা কাজ ও মাদ্রাসায় করতো। তো আমি তখন মালার সাথে গোপনে গোপনে দেখা করে বলি যে, মালা এমন এমন ঘটনা, কী করা যায়? মালা আমাকে বলে, আরে ওই দিন তো আমাদেরও অনেকগুলো হাঁস মারা গেছে, আপনি যে জমির ওষুধ দিয়ে আসছেন, আপনি কি এটা বলবেন না? আপনি না বলার কারণে সবার ক্ষতি হয়েছে, আমাদের হাঁস মারা গেছে, অমুকের হাঁস মারা গেছে, তমুকের হাঁস মারা গেছে বলে মালা প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করতে থাকে। আমি তখন মালাকে বললাম যে, মালা দেখো, এটা তো এক ধরনের অ্যাক্সিডেন্ট, যেটা হয়ে গেছে এটা মনে করে এটা নিয়ে আমাদের সাথে ঝগড়াঝাটি না করে এটার কি কোনো সমাধা আসে না? মা তখন বলে, সমাধা একটাই, সেটা হচ্ছে আপনি জরিমানা দিয়ে দেন, যাদের যাদের হাঁস মারছেন সবাইকে জরিমানা দিয়ে দেন। আমার কথা হচ্ছে, আমি তো ইচ্ছে করে মারি নাই, আমার তো ইচ্ছে করে মারার কোনো চিন্তা ভাবনাও ছিল না। যেহেতু এটা মানে এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্ঘটনা, যেহেতু মারাই গেছে, সেখানে সবার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো, কিন্তু না, সবাইকে টাকাই দিতে হবে। একটা পর্যায়ে আমি যখন মালাকে বলি যে, মালাকে বলি যে, মালা তোমার মাকে তুমি একদিন তোমার এই মাদ্রাসায় নিয়ে এসো। মালার মা তখন মাদ্রাসায় আসার পর আমি তখন মালার আমার সাথে কথা বলি, আমি বলি, আন্টি শুনেন, এই ধানগুলো আমাদের, ধানগুলো আমরা কোনোভাবে মাঠ থেকে কেটে আনতে পারতেছি না, গ্রামের সবগুলো মানুষ সকাল রাত মিলে ধানগুলো পাহারা দিচ্ছে, আপনি একটা কাজ করবেন। তখন উনি বলে, কি? আমি বললাম যে, এই কারণে আমি আপনাকে 5,000 টাকা দিব। উনি বলে, আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দিও, কিন্তু কাজটাকে আমাকে বলো। আমি তখন বললাম, কাজটা হচ্ছে আপনি সবার কাছে গিয়ে বলবেন যে ধানটা, মানে ধান খেতটা আমরা আপনাদের কাছে বিক্রি করছি। এটা বলে আপনি আপনার মেয়ে অথবা আরও কয়েকজন লোক নিয়ে আপনি ধানটা কাটবেন, ধানটা কেটে ধানটা আপনাদের বাড়িতে উঠাবেন, উঠানোর পরে এরপরে ধানটা মারাবেন, মারানোর পরে খের হচ্ছে ধান গাছগুলো আপনারা রাখবেন এবং সুষ্ঠু ধানগুলো আমাদেরকে দিবেন। আমি আপনাকে মানে কাজের লোকের বাবদ 5,000 টাকা দেবো। মালার মা তখন বলতেছে, এটা কখনোই সম্ভব না, গ্রামের মানুষ তখন প্রচুর পরিমাণে খেপে যাবে। আমি তখন বললাম, আরে খেপার কি আছে? আপনি বলবেন যে, আমি তো জানতাম না যে আপনারা এটা পাহারা দেন বা আপনি এটা ধরবেন, আমি তো সহজ সরল মানুষ, আমি ওনার কাছ থেকে হচ্ছে জমিটাকে মানে জমির ধানগুলো কিনে নিয়েছি। এটা মালার মা আমাকে বলে। আমি তখন মালার মাকে এই কথাগুলো বললাম। মালার মা বলে যে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এরপরেও যদি গ্রামের মানুষ কোনোভাবে এটাতে রাজি না হয়। আমি তখন বললাম যে, আপনি গ্রামের মানুষের চিন্তা ভাবনা বাদ দেন, আমি আপনাকে যেটা করতে বলছি আপনি সেটাই করেন। এরকম করে বোঝানোর পরে একটা পর্যায়ে মালার মা তখন আমার এই প্রস্তাবে রাজি হয়। রাজি হওয়ার পরে তারই 2 দিন পরে মালা আর মালার মা মিলে হঠাৎ করে আমাদের জমিনে ধান কাটতে শুরু করে, আর এই খবর চলে আসে আমাদের কানে। মুহূর্তের মধ্যে ওদের গ্রামের কিছু চ্যাংড়া-ম্যাংড়া ছেলে গিয়ে মা আর মেয়েকে আটকিয়ে বলে যে, এই জমির মাঝে প্রবলেম আছে, এই জমিতে ধান কাটা যাবে না। তারা স্ট্রেট বলে দেয় যে, আমি নাকি তাদের বাড়ির অনেকগুলো হাঁস মেরেছি, যতদিন পর্যন্ত হাঁসের জরিমানা আমি না দিব, ততদিন পর্যন্ত এই গাছের মানে এই ধান খেতে, ধান তো দূরের কথা, একটা মানে একটা ধান গাছও আমি নিয়ে যেতে পারবো না। মালার মা তখন এটা শোনার পরে ওখান থেকে ফিরে আসে আমাদের বাড়িতে, এসে আমাকে এই কথা বলে। আমি তখন বললাম যে, আপনি একটা কাজ করেন, আপনি ওখানে গিয়ে বলেন যে, দেখো আমি যখন জমির ধানগুলো কিনি, তখন তো আর জমিতে ধান ছিল না, বা এই ছেলে হচ্ছে হাঁসও মারে নাই, যেহেতু হাঁস মারাই গেছে, তাহলে আমি অন্তত পুরোপুরি না পারি 1/2% হলেও তোমাদের হাঁসের টাকা দিয়ে দিব, আর আমি আমার জমির ধানগুলো নিয়ে যাব। যেহেতু মালার মাকে আমি এইভাবে শিখিয়ে দিয়েছি, এবং মালার মা সেমভাবে ওদের গ্রামে গিয়ে সব মানুষকে একই কথা বললো, যেমন এমন ঘটনা এটা বললো। যেহেতু মালার মা অনেক গরিব মানুষ ছিল, দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, সেক্ষেত্রে মালার মায়ের এই কথাটা শোনার পরে প্রত্যেকটা মানুষেরই মালার মায়ের উপরে সিম্পেথি আসে, এবং আসার পরে সবাই মালার মাকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা বুঝলাম, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন। মুহূর্তের মধ্যে আমার কাছে থাকা যে 20,000 টাকা, ওই 20,000 টাকা মালার মা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই 20,000 টাকা লোকগুলো হাতে তুলে দেয়, এবং বাকি যেই সমস্ত ধানগুলো মালার মা কেটে হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে আসে। মালার মা এবং হচ্ছে মালা আমাদের বাড়িতে যখন নিয়ে আসে, আমি তখন আমার বাবাকে বলি যে, বাবা দেখো, আমি কিন্তু কোনোভাবেই এভাবে ধানগুলো আনতে চাই নাই, যেটা হয়েছে সেটা সম্পূর্ণ দুর্ঘটনা। আমি যখন বাবাকে এভাবে বলি, বাবা তখন বলে, দুর্ঘটনা হোক আর যাই হোক, ধানগুলো তো আমরা পাইছি। আমার বাবা ধান পাওয়াতে মহা খুশি। যাই হোক, এরপর ধানগুলো নিয়ে আসি, ধানগুলো আনার পরে আমরা ধানগুলো বিক্রি করি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে। এরই মাঝে মালার মা যে আমাদের এত বড় উপকার করলো, তখন মালার মা কন্টিনিউ আমাদের বাড়িতে আসতো, মালাও আসতো। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মালার সাথে আমার টুকিটাকি কথাবার্তা হতে হতে আমার একটা পর্যায়ে মানে মালাদের মাদ্রাসার একটা ছেলে মালাকে অনেক ডিস্টার্ব
করে, অনেক পছন্দ করে। ওই ছেলেটা তত বড়লোক না, ওই ছেলেটা অনেক গরিব, কিন্তু মালাকে অনেক পছন্দ করে, বিরক্ত করে। একদিন মালা নিজে আমার কাছে কমপ্লেন করে যে এই ছেলেটা ওকে অনেক বিরক্ত করে। কিছুদিন পরে আমি আবার সাইকেলের প্যাডেলে পা রেখে ওই ছেলের বাড়িতে যাই এবং যাওয়ার পর তার সাথে দেখা হয়। আমি তাকে বলি যে, দেখো ভাই, তুমি মালাকে কেন এভাবে বিরক্ত করো? বলার পর ওই ছেলে আমার উপরে খুবই চড়ে যায়। আমাকে বলে, আমি মালাকে বিরক্ত করলে আপনার সমস্যা কি? আমি তাকে খুবভাবে বোঝানোর জন্য চেষ্টা করি, না আমি তাকে বুঝাতে পারি না, কোনোভাবেই আমি তাকে বুঝাতে পারি না। এই ছেলে আমাকে উল্টা বুঝায় এবং উল্টাই আমার সাথে ঝগড়া করতে থাকে। যাই হোক, আমি ওই ছেলেকে কোনো কিছু না বুঝাতে পারি। তখন আমি আসি, আসার পর আমি তখন মালাকে বলি যে, মালা, একটা কথা বলি শোনো, আমাদের এই সমাজটা অনেক কঠিন, আমাদের এই সমাজটা অনেক বেশি কঠিন। এই সমাজে বাঁচতে হলে তোমাকে পাক্কা অভিনেতা হিসেবে বাঁচতে হবে। তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো, মানে আমি তোমার বয়ফ্রেন্ড, বা বিয়ে না করো, অ্যাটলিস্ট আমি তোমার বয়ফ্রেন্ড, এটা হিসেবে যদি তুমি কয়েকদিন ধরে আমার সাথে মাদ্রাসায় যাও, তাহলে দেখবে যে ওই ছেলেগুলো তোমাকে আর বিরক্ত করবে না, কারণ তারা জানবে যে তোমার বয়ফ্রেন্ড আছে। একটা মেয়ের বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড, অথবা যদি সাথে বাবা থাকে, তাহলে অন্য কোনো মানুষ তাকে টিচ করার সাহস পায় না। তুমি এটা করো। এই কথা যখন আমি মালাকে বলি, মালা তখন আমার এই প্রস্তাবে সাদরে রাজি হয় এবং মালার সাথে তখন আমি প্রতিদিনই প্রায় স্কুলের দিকে যাইতাম। স্কুল থেকে আসার সময় অনেক বখাটে ছিল, আমাকে জিজ্ঞেস করতো, কি ভাই, গার্লফ্রেন্ড? আমি বলি, হ্যাঁ গার্লফ্রেন্ড, খুব দ্রুত বিয়েও হবে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এইটা বলে বলে আমি মায়ের সাথে যাইতাম আর আইতাম। এমন করে কাটতে কাটতে একদিন একটা ছেলে নাকি মালার হাত ধরে। আমি সেদিন যাই না, মানে স্কুল থেকে আসার সময় আমি যাই না। হাত ধরার পরে বলে, কি রে, তোর নাকি এঙ্গেজমেন্ট হয়েছে? যদি এঙ্গেজমেন্ট হয়ে থাকবে, তবে এঙ্গেজমেন্টের আংটি কোথায়? এটা নাকি মালাকে বলে। বলার পরে মালা তখন এসে আমার কাছে কান্নাকাটি করে যে, দেখো, এমন এমন ছেলে আমাকে ধরছে, হাতের মধ্যে আংটি চায়, এখন আমি আংটি দিব কোত্থেকে? আমি তখন বললাম যে, ঠিক আছে, আমি একটা না একটা আংটির ব্যবস্থা করে দিব। ও তখন আমাকে বলে, না, আমাকে কোনো রকমের মানে ইতানের কিংবা হচ্ছে নন গোল্ডের কোনো, মানে যদি তুমি আমাকে দাও, আমি কিন্তু নিব না, ইমিটেশন আমি নিব না। আমি তখন বললাম, মানে কি? ও আমাকে বলে, যদি আমাকে দিতেই হয়, তাহলে তুমি আমাকে স্বর্ণের আংটি দিতে হবে। যখন সে আমাকে স্বর্ণের আংটির কথা বলে, তখন আমাদের পরিবারে এত পরিমাণের অভাব অনটন, আমরা ঠিকমতো 3 বেলা খাবারও খেতে পারি না। সেই পর্যায়ে ওকে গোল্ডের মানে আংটি দেওয়া, এটা তো আমার কাছে নিতান্তই হচ্ছে কাল্পনিক একটা ব্যাপার। আমি তখন মালাকে বলি যে, মালা, অত টাকা আমার কাছে নাই, আমি তোমাকে স্বর্ণের গোল্ড দিতে পারবো না। ও তখন খুব কান্নাকাটি করে, বলে, যদি গোল্ড না দাও, তাহলে আমি আর স্কুলে যাবো না। একদম কঠিনভাবে বায়না ধরে। কিন্তু আমি কী করবো আমি জানি না, আমার কাছে অত টাকা নাই। আমি রক্ত বিক্রি করার জন্য পর্যন্ত হসপিটালে যাই, কিন্তু হসপিটালে রক্ত বিক্রি করার পরও আমি এক ব্যাগ, মানে একটা হচ্ছে আংটি কিনতে পারি না। সে সময়কার একটা আংটির দাম ছিল প্রায় 7,000 থেকে 8,000 টাকার মতো, মানে মোটামুটি ভালো একটা আংটি। তো কী করবো, আসলে অত টাকা তো আর আমার কাছে নাই, আমি তখন আংটি কিনতে পারি না। তো এরকম করতে করতে মালা আমার সাথে প্রত্যেকদিন কান্নাকাটি করেছে, না তুমি আমাকে একটা আংটি কিনে দাও, ওরকম করে বায়না ধরে। ধরার পরে আমি আসলে এমন একটা কাজ করি যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আমাদের এলাকার কিছু চোর পোলাপানের সাথে আমার সম্পর্ক আছে, যারা চুরি করে, ওদের সাথে কথাবার্তা বলে আমি আমাদের গোলায় হচ্ছে যে ধান ছিল, আমি সেই ধান রাতের বেলায় চুরি করি। মানে আমি আমার এলাকার ছেলেগুলোকে সাথে নিয়ে প্রথমে ঘরের দরজা খুলি, এরপরে শিক কাটি। শিংকাটা হচ্ছে মানে মাটির যেই থোপ থাকে, এটা দিয়ে কেটে ঘরের ভিতরে ঢোকা। শিক কাটি যাতে বুঝতে পারে যে শিক কেটে ঢুকেছে। তারপর শিক কাটি, কাটার পরে ভিতরে ঢুকে গোয়াল, মানে আমাদের যেই মানে ইয়ে থাকে, ধান রাখার যে পাত্র থাকে, সেখান থেকে আমরা বস্তায় বস্তায় ধান বের করে রাতের অন্ধকারে ধানগুলো ভ্যান গাড়ি করে পাশের বাজারের মধ্যে নিয়ে রেখে দিই। কারণ সে সময় ধানগুলো বিক্রি করা হতো একেবারে ভোর রাতে, মানে ভোর রাতে নিয়ে ধান রাখা হইতো, এরপরে ওখান থেকে বিক্রি করা হইতো। তো আমরা তখন ধানগুলো নিয়ে ওখানে রাখি, রাখার পরে এর পরের দিন সকালবেলা তো বাবা প্রচুর চিল্লাচিল্লি, সেখানে আমি আরেকজন লোক দাঁড়া করে রাখছি, মানে আমার একটা বন্ধু যে তুই ধান বিক্রি করবি, ওর ওখানে দাঁড়া করে। সকালে বাবা ঘুম থেকে উঠে শিক্ষাটা দেখে বাবা তো একেবারে আসমান থেকে পড়ে। বাবা প্রচণ্ড রকমের কান্নাকাটি করেছে, এটা কেমন কথা, এটা কীভাবে হইলো, এভাবে শিক কাটলো কীভাবে, এটা বলে বাবা প্রচুর রকমের সিনক্রেট করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। এমত অবস্থায় ওখান থেকে আমি খবর পাই যে ধান নাকি বিক্রি করা হয়েছে। আমি তখন বাজারে যাই, বাজারে গিয়ে ওর কাছ থেকে কাঁচা টাকাগুলো নিয়ে নেওয়ার পরে আমি সেখান থেকে একটা আংটি কিনি। আর ওই আংটিটা ওই দিনে বিকালবেলা আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার টুকরা, আমি মালার হাতে পরিয়ে দিই। মালা বলল, এটা নাকি এঙ্গেজমেন্ট। আমি আসলে জানি না প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সম্পর্ক কাকে বলে। বাট সেদিনকার পর থেকে আমার কাছে মনে হচ্ছিল মালা যেন আমার আত্মার আত্মীয়। আমি যখন মালার হাতে আংটিটা পরিয়ে দিই, মালা খুব নরম করে তার হাতটা আমার সামনে ধরে রাখে, একেবারে সফট করে। যখন হাতটা ধরে ওই সফট হাতে আমি তখন ধরি, আমার আংটিটা পরাই দিই। মুহূর্তের মধ্যে মালার চোখের পানিগুলো টলমল করতে থাকে। মালা আমার মুখের দিকে তাকিয়ে বলে, জীবনে কখনো এতটা সুখ আর শান্তি পাই নাই যতটা শান্তি পেয়েছে যখন তুমি আমার হাতটা ধরেছ। আমাদের সম্পর্কটা সে মুহূর্তে এতটাই গভীর হয়ে যায়, মালা
আমাকে ছাড়া পৃথিবীর কোনো কিছুই বুঝে না, আর আমিও মালাকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারি না। একজন আরেকজনের আত্মার আত্মীয় হয়ে যায়। সম্পর্কটা এভাবেই সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল। দুজনের মাঝে প্রচুর পরিমাণ ভালোবাসা থাকে, ভালোবাসার কোনো কমতি থাকে না। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কোনো না কোনোভাবে আমি আমার বাবাকে ব্যাপারটা জানাবো। এবং তারই কিছুদিন পরে আমি আমার বাবার কাছে মালার ব্যাপারটা সম্পূর্ণ খুলে ফেললাম। আমি বাবাকে বললাম যে, বাবা, আমি অমুক গ্রামের অমুক মেয়ে মালার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক আছে। আমি মালাকে ভালোবাসি এবং মালাও আমাকে যথেষ্ট ভালোবাসে। তুমি যদি আমার এই সম্পর্কটা মেনে নাও, আমরা দুজনেই অনেক বেশি হ্যাপি থাকবো। বাবার কাছে যখন আমি ইনিয়ে বিনিয়ে মালার ব্যাপারে এই কথাগুলো বলতেছিলাম, বাবা তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার চোখের দিকে তাকিয়ে, বাবার মুখের দিকে তাকিয়ে কখনো কথা বলি নাই। কিন্তু সেদিন যখন আমি অনর্গলে মালার ব্যাপারগুলো বাবাকে বলতেছিলাম, বাবা আমার কথাগুলো শোনার পর আমাকে বলল যে, ঠিক আছে, তুই যেটা বলেছিস তা ঠিক আছে, কিন্তু আমি তোর মায়ের সাথে আলাপ করে দেখবো। মানে বাবা আমার ওই বোবা মা যিনি আমাকে পেটে ধরেছে, আমার ওই মায়ের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য যায় এবং মায়ের কাছে বাবা পুরোটা ব্যাপারে খুলে বলে। বলার পরে একটা পর্যায়ে মাও আমার ওই ব্যাপারটাতে সম্মতি দেয়। মা বাবাকে বলে যে, দেখো, আমাদের অনেকগুলো মেয়ে আছে তা ঠিক আছে, কিন্তু ছেলের বউটা অনেক ইম্পর্টেন্ট। ও যেহেতু নিজের মুখে ভালোবাসি কথাটা বলে ফেলেছে, নিজের মুখেই যেহেতু মেয়েটাকে ভালোবেসেছে, তো সেক্ষেত্রে এই মেয়েটাকে আমাদের ঘরে ওঠানো উচিত। এটা বলে আমার বাবাকে যখন আমার মা বলে, একটা পর্যায়ে আমার বাবা তখন, আমার মা সবাই মিলে ওই প্রস্তাবে রাজি হয়। কিন্তু সেক্ষেত্রে আমার যিনি সৎমা ছিল, আমার সৎমা কিন্তু ব্যাপারটাতে একটু দ্বিমত পোষণ করে। মানে সৎমার কথা হলো, আমাদের পরিবারে এমনিতেই অনেক অভাব অনটন। আমরা দিন আনতে পান্তা ফুরায়, মানে আমরা ঠিকমতো খাবার খেতে পারি না। এত অভাব অনটনের মাঝে এর মাঝে আবার মানে বিয়ে করাটা, মানে সৎমা ব্যাপারটা ভালোভাবে নিচ্ছিল না। সৎমা বলতেছিল যে এখন বিয়েটা নাই করা হোক এবং পরিশেষে বিয়ে করা হোক, এটা মানে সৎমা বলতেছিল। যাই হোক, কিন্তু আমার আমার কথা হচ্ছে, আমার মায়ের কথা হচ্ছে যে, না, যেহেতু আমি পছন্দ করেছি, আমার বাবাও বলতেছে যেহেতু পছন্দ করছে এবং পছন্দের কথা মুখ খুলে বলেও ফেলছে, তাহলে বিয়েটা করতেই হবে। এরপরে যাই হোক, সবাই মিলে তখন সম্মতিক্রমে আমার সাথে মালার বিয়ে হয়। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া, ভালোবাসার মানুষকে একই ঘরে একই কোঠায় পাওয়ার মতো শান্তি এই পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না। মালা আমার মাঝে এমনভাবে জড়িয়ে পড়ে, আমি মালাকে এতটাই ভালোবাসি, মালাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ বা সময় কোনোটাই আমার হাতে নাই। আমি মালাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসি। মালার প্রতি আমার এক মিষ্টি প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। যাই হোক, সময়গুলো এভাবে কাটতে কাটতে মালা যখন আমার ঘরের বউ হয়, মালা যখন আমার ঘরের রাজকন্যা হয়ে যায়, মালা যখন আমার ঘরের রাজমণি হয়ে থাকে, তখন আমাদের পরিবারে আয় উন্নতি আরও বাড়তেই থাকে। দিন আর রাতগুলো কাটতেছে আর মায়া, মানে মালা একটা ব্যাপার যখন দেখতেছিল যে আমার আমার আপন মায়ের থেকে আমার সৎ মায়ের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, তখন মালা নিজেও আমার সৎ মায়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করে। মালা আমার ওই সৎ মায়ের সাথে অনেক ভালো করে কথাবার্তা বলে এবং সৎ মা যেটা বলে মালা সেটাই শোনে। সৎ মায়ের কথা মতো মালা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। সময়গুলো এভাবে কাটতে কাটতে সত্য কি মিথ্যে সেটা আমি জানি না। কিছুদিন পরে আমি মালাকে বিয়ে করার ৫ থেকে ৬ মাস পরেই আমি জানতে পারি যে মালার যে মা ছিল, মালার মা আমার শাশুড়ি, আমার ওই শাশুড়ির সাথে নাকি আমার বাবার কেমন একটা, মানে কেমন জানি একটা প্রেম প্রীতি হয়ে যায়। মানে আমার বাবা নাকি কারণে অকারণে মালাদের বাড়িতে যায় এবং মালার ওই সৎ মায়ের সাথে বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলে। তাদের মাঝে নাকি কোনো একটা সম্পর্ক হয়ে যায়। এইটা আমার সৎ মা আমাকে বলে। তো আমার সৎ মা যখন আমাকে এটা বলে, আমি তখন আমার সৎ মাকে বলি যে, দেখেন মা, আমি কিন্তু আমার বাবাকে খুব ভালো করে চিনি। ছোটবেলা থেকে বাবার আদর আর ভালোবাসা পেয়ে বড় হয়েছি। আমি জানি আমার বাবা কখনোই এমন কাজ করতে পারে না। কিন্তু আমার সৎ মা বলে যে, না, উনি স্পষ্ট করে আমাকে বলে যে, না, একদম সত্য করে আমি বলতেছি যে তোমার বাবা এই কাজটা করছে এবং সেটারও অনেক প্রমাণ তোমার ওই শ্বশুরবাড়ির লোকজনেই দিয়েছে। আমি তখন বুঝতে পারি না, আমি আমার বাবাকে বেরেস্তার মতো জানি। আমি জানি আমার বাবা কখনো কোনোদিন এমন কাজ করতে পারে না। যখন আমি জানতে পারলাম যে বাবার এরকম কুকৃতির কথাগুলো, এই কথাগুলো যখন মালাও জানতে পারলো, মালাও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লো। মালা তখন বুঝতে পারতেছিল না যে কী করা উচিত। মালা আমাকে বলে, আমার সৎমা যেটা বলছে, তোমার সৎমা যেটা বলতেছে কথাটা একেবারে মিথ্যা নয়। আমার মায়ের মাঝেও আমি এমন কিছু সিমটম দেখতে পাচ্ছি। যাই হোক, আমি তখন মালাকে বুঝাই যে তুমি আবার সৎ মায়ের কথায় উল্টাপাল্টা কোনো কিছু করতে যেও না, দেখা যাক কী করা যায়। সময়গুলো এতভাবে সামনের দিকে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার বাবা মালার মায়ের উপরে আরও বেশি দুর্বলতা প্রচার করে।
মানে অকারণে মালার মায়ের কাছে চলে যায়, ওখানে গিয়ে বসে থাকে এবং তার সাথে তাকে বিয়ে করবে এরকম কথাবার্তাও বলে। তো এই কথাবার্তাগুলো যখন আমার সৎ মায়ের কাছে বলে, তো আমি তখন মালা কিন্তু তখন কেমন যেন অনেকটা ডিপ্রেশনে পড়ে যায়। মানে অনেক টেনশনে পড়ে যায়। সে কী করবে না করবে কোনো কিছুই বুঝতে পারে না। মানে মানসিকভাবে প্রচণ্ড রকমের ডিপ্রেস হয়ে থাকে। আমি খুবভাবে বুঝাই যে, "মালা পাগলামি করো না। সময় হলে সব কিছুই সময়ের সাথে, সাথে ঠিক হয়ে যাবে।" কিন্তু মালা জানি না আমার সৎ মায়ের সাথে সারাদিন বসে, বসে কী কথা বলে। আমি কোনো কিছুই বুঝতে পারি না। এরকম করে আরও প্রায় ১৫ থেকে ২০ দিন কাটে। ১৫ থেকে ২০ দিন পরে একদিন আমাদের ঘরের পাশেই একটা কলা বাগান আছে। আকারে অনেক বড় একটা কলা বাগান। ওই কলা বাগানের ভিতরে রাতের ২টা বাজে হঠাৎ করে আমি চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। আমি যখন চিৎকারের শব্দ শুনতে চাই, আমি তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠি। উঠার পরে আমি দেখলাম যে পাশে আমার বউ মালা নাই। যখন পাশে গিয়ে আমি মালাকে দেখতে পাচ্ছি না। মালাকে না দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম। কী ব্যাপার, মালা কোথায় গেল? আমি তখন দৌড়িয়া ওই কলা বাগানের দিকে গেলাম। কলা বাগানের দিকে যাওয়ার পরে আমি দেখতেছি যে কিছু লোক মালাকে আর আমার বাবাকে ধরে কলা বাগানের ওইদিকে নিয়ে যাচ্ছে এবং পিছনে আমার সৎ মা হেঁটে যাচ্ছে। এইটা দেখার পরে আমি তখন বিব্রত হয়ে যাই, অবাক হয়ে যাই যে কী ব্যাপার? আমার মা মানে পিছন দিয়ে হাঁটতেছে, মালাকে আর আমার বাবাকে ধরে এলাকার ছেলেগুলো কই নিয়ে যাচ্ছে। আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে জিজ্ঞেস করি কী হইছে? তারা তখন বলতেছিল, আমার বাবা আর মালা নাকি ধরা খাইছে। আমি বললাম, কোথায়? বলে, বাবার ঘরে। আমি বললাম যে, বাবার ঘরে যদি আমার মালা ধরাই খাবে, তাহলে এদেরকে ধরে ওই জংলার দিকে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তখন বলে যে, এটা গ্রামের মান-সম্মানের ব্যাপার। এটা যদি গ্রামে জানাজানি হয়, গ্রামের মানুষগুলো যদি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে মান-সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। শুধুমাত্র মান-সম্মান রক্ষার জন্যই মালা তারা নাকি মালাকে আর আমার বাবাকে ধরে ওই জংলার দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন পিছন থেকে দৌড়ে গিয়ে বলি যে, "শোনো ভাই, একটু বুঝতে চেষ্টা করো।" কেউ আমার কোনো কথাই শোনে না। ওই খালটা মানে ওই জায়গাটা পার হওয়ার পরেই একটা ছোট খালের মতো আছে। ওই খালের পাড়ে মালাকে আর আমার বাবাকে নিয়ে এলাকার ওই মানুষগুলো এলোপাতাড়ি মারতে থাকে। আমি তখন কোনো কিছুই বুঝতে পারি না। আমাকেও তখন ওখানে হাত পা বেঁধে ফেলে। আমার আমার সৎ মা তখন ওখানে দাঁড়ায় থাকে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে মালার কাছ থেকে আমাকে সরিয়ে আমার বাবার কাছে মালাকে বিয়ে দিবে। ওদের আলাপ আলোচনা করতে, করতে একটা সময় ফজরের আজান দিয়ে ফেলে এবং ফজরের আজান দেওয়ার পরে তারা তখন করে কি, সূর্য ওঠার আগে অন্য গ্রাম থেকে আমাদের একজন মানে হুজুর থাকে। ওই হুজুরকে ডেকে এনে সমস্ত ব্যাপারগুলো হুজুরকে বলে। হুজুরকে বলার পরে হুজুর বলে প্রথমত আমি নাকি আমার বউকে ছেড়ে দেওয়ার জন্য, এবং হুজুরের ভাষ্য মতে আমি আমার বউ মালাকে তখন ছাড়তে বাধ্য হই। মালাকে আমি ছেড়ে দেই এবং সেখানে মালার সাথে আমার বাবার বিয়ে হয়। আমি ব্যাপারটাতে অনেক অবাক হই। এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে আর ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। মালার সাথে আমার বাবার বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পরে সেই রাতে আমাকে গ্রাম থেকে ওরা বের করে দেয়। আমাকে আর এই গ্রামে থাকতে দেয় না। রাতের ঘুটঘুটে অন্ধকারে খালের পাড় দিয়ে হাঁটতে, হাঁটতে আমি আমাদের গ্রাম ছেড়ে অদূরে হারিয়ে যাই। আমি আমাদের কক্সবাজারের শহরের কাছাকাছি চলে আসি। আমি এখানে এসে বসে, বসে চিন্তা করেছি কী করা যায়? আমি এটা কী করলাম? কেন? কীভাবে? কী হয়ে গেল? আমি কোনো কিছুই বুঝতে পারি না। প্রায় ১.৫ মাসের মতো কেটে যায়। আমি বাড়িতেও যাই না, বাড়িতে কোনো রকম যোগাযোগ করি না। ১.৫ মাস পরে আমি ভাবলাম যে পরিস্থিতি কীরকম শান্ত হলো, এইটা দেখার জন্য ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি তখন আমাদের ওই গ্রামে গিয়ে উঠি এবং খুব কষ্ট করে আমি আমার বোবা মায়ের ঘরে যাই। বোবা মায়ের ঘরে যাওয়ার পরে মা আমাকে দেখার পরে হাউ-মাউ করে কান্নাকাটি করতে থাকে। মা আমাকে বোবার ভাষায় আকুই করে আমাকে বলে যে, "তুই কোথায় গিয়েছিলি? কোথায় হারিয়ে গেলি?" আমি তখন মাকে সমস্ত ব্যাপারগুলো খুলে বলি। আমার মা বলে, "হায়রে বাবারে! তুই বুঝলি না চালাকি। তুই চালাকি বুঝতে পারলি না। তোর সৎ মা চালাকি করে তার বাচ্চাকে ছেলে ধরা নিয়ে যাবে বলে তোর পড়াশোনাটা বন্ধ করায় দিল। তোর সাজানো সুখের সংসারটা ভেঙে খানখান করে দিল। তোর বউটাকে তোর বাপের বউ বানায় দিল। এলাকাতে তোকে ঘর ছাড়া করলো, তোকে বাড়ি ছাড়া করলো। তুই কি কিছুই বুঝতে পারিস না?" আমি তখন বললাম, "আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা।" আমার মা বলে, "তুই ছিলি এই পরিবারের একমাত্র ছেলে। তুই যদি থাকিস তাহলে তোর ওই সৎ ভাই বোনগুলা সয় সম্পত্তির মালিক হইতো না। তোর সৎ ভাই বোনগুলা মানে তোর যে সৎ বোনগুলো আছে তারা মানে তোর ওই সম্পদের ৩ ভাগের ১ অংশ পাইতো আর তুই পাইতি ২ অংশ। তোর সৎ মা এমন টেকনিক্যালি তোকে বাড়ি থেকে বের করছে শুধুমাত্র তোর বাবার সমস্ত সয় সম্পত্তি সমান বন্টন করে তার মেয়েকে দেওয়ার জন্য, এবং এমন কৌশল সে অবলম্বন করছে তুই কখনোই আর এই গ্রামের বাসিন্দা হইতে পারবি না।" আমি তখন বলি, "মা কী বলো? এই গ্রামে আমার জন্ম হয়েছে। এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। আমি আমার গ্রাম ছেড়ে কেন চলে যাব?" আমার মা বলে,
বলে, তুই জানিস না, তুই চলে যাওয়ার 2 দিন পরেই গ্রাম সালিসের মাধ্যমে এইটা তোর সৎমা গ্রামের লোক দিয়ে, গ্রামের চেয়ারম্যান মেম্বার দিয়ে 50 জন লোক দ্বারা সিগনেচার করিয়ে একটা স্ট্যাম্প তারা তৈরি করে। আর ওই স্ট্যাম্পে স্পষ্ট লেখা আছে, তুই তোর বাবার তেজ্য সন্তান, তুই কখনোই এই গ্রামে আর ঢুকতে পারবি না। আমি তখন বললাম, মা, মালা আমার বাবার সাথে ধরা খেয়েছে, তাহলে আমার অপরাধটা কোথায়? আমার মা বলে, সম্পূর্ণ অপরাধটা তোর উপরে দেওয়া হয়েছে, তুই নাকি মালাকে তোর বাবার ঘরে ঢুকিয়ে দিয়েছিস। আমি বললাম, মা, কেমন কথা বলতেছো? আমি মালাকে আমার বাবার ঘরে ঢুকিয়ে দিব? এটা তুমি কেমন কথা বলো? আমার মা বলে, এইটাই গ্রামের সালিশের ভিতরে প্রকাশ হয়েছে, ওইটাই গ্রামের সালিশ দ্বারা খুঁজে বের করছে যে তুই নাকি তোর বউকে তোর বাবার ঘরে ঢুকিয়ে দিয়েছিলি। আমি তখন বললাম, মা, একটা বারের জন্য কি আমি মালার সাথে কথা বলতে পারি? আমার মা বলে, ঠিক আছে, তুই এখানে থাক, আমি মালাকে ডেকে আনি। আমার মা তখন মালাকে ডেকে আনে। মালা আমার মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো টলমল করে ফেলতে থাকে। মালা আমার দিকে তাকিয়ে খুবভাবে কান্না করে, রাগে ক্ষোভে আমার তখন শরীর ফেটে যাচ্ছিল। ও কেন এত বড় কাজটা করলো? ও কেন এই কাজটাও কীভাবে করলো? আমি তখন কোনো কিছুই বুঝতে পারি না। মালার মুখের দিকে তাকিয়েছে এবং চোখের পানিগুলো আমার টলমল করতেছে। আমি তখন মালাকে বললাম যে, মালা, এই কাজটা তুমি কীভাবে করলা? ও বলে, আমি জানি না কীভাবে করলাম। আমি বললাম যে, তোমার ওই কাজের কারণে আজ ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমাকে দেশান্তর হতে হয়েছে। কেন, কীভাবে, কিসের লোভে, কিসের স্বার্থে তুমি এমন একটা কাজ করলে, আমাকে একটু বলো তো। মালা তখন আমাকে বলে, দেখো, এই কাজটা করার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা আমাকে দিয়ে সম্পূর্ণ তোমার সৎমা করিয়েছে। আমি তখন বললাম, আমার সৎমা করিয়েছে? আমার সৎমা কীভাবে করিয়েছে? মালা তখন আমাকে বলে যে, শোনো, তাহলে আমি তোমাকে সব কিছু খুলে বলি। তোমার সৎমা আমাকে বললো যে তোমার বাবার রুমে আমি যাওয়ার জন্য, এবং বাবার রুমে গেলে তোমার সৎমা বলে আমি পিছন থেকে এসে তোমাকে আর তোমার শ্বশুরকে একসাথে ধরবো। ধরার পরে আমি তখন তোমার শ্বশুরকে বলবো যে, শুনুন, আজকে এই মেয়েটা আপনার রুমে ঢুকছে, এটা আমি দেখছি। যদি নেক্সট টাইমে আপনি কোনোদিন এই মালার মায়ের সাথে কোনো সম্পর্কে জড়ান, তাহলে আমি গ্রামের সব মানুষের কাছে বলে দিব যে আপনি ছেলের বউর সাথে খারাপ কাজ করছেন। এইটা বললো তোমার সৎমা আমাকে। যখন তোমার সৎমা আমাকে এটা বললো, আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এই কাজটা যদি করি তাহলে তোমার আমার সম্পর্কটা ঠিক থাকবে। কারণ আমার বাবা যদি তোমার মাকে বিয়ে করে ফেলে, তাহলে তোমার বাবা যদি আমার মাকে বিয়ে করে ফেলে, তাহলে তুমি হয়ে যাবা আমার সৎ ভাই। আর সৎ ভাই বোন কখনো সংসার করতে পারে না। আমি শুধুমাত্র তোমার ওই মায়ের কথা রাখলাম এবং আমি চিন্তা করলাম, এটা করলে আমি সারা জীবনের জন্য তোমাকে পাবো। শুধু তোমাকে পাওয়ার জন্যই, তোমাকে না জানিয়ে আমি রাতের অন্ধকারে ওই তোমার বাবার রুমে গিয়েছিলাম তোমার সৎ মায়ের কথায়। আমি তখন বললাম, তুমি কত বড় বোকা, তুমি কত বড় স্টুপিড, কেন তুমি এই কাজটা করলা? আমাকে তো অ্যাটলিস্ট একটাবার বলতে পারতা। মালা তখন আমাকে বলে যে, আমি তোমাকে বলার জন্য অনেকবার চেষ্টা করেছি। তোমার সৎ মাকে আমি এও বলেছি যে ব্যাপারটা আমি মাসুমকে জানাই, কিন্তু তোমার সৎ মা আমার কোনো কথাই শোনেনি, আমার কোনো কথাই আমাকে বলতে দেয়নি। আমি তখন বললাম, তো বাবা কী করে পারলো এভাবে তোমাকে বিয়ে করে ফেলতে? ও আমাকে বলে, তুমি জানো, তোমার বাবার সাথে আজ পর্যন্ত আমার কোনো কিছুই হয়নি। উনি আমার রুমে গেলেই কান্নাকাটি করে, উনি এখনও আমাকে বৌমা বলে ডাকে। আমি তখন বললাম যে, যাই হোক, যা হবার তা হয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষরা মিলে এখন এমনভাবে আমার পিছনে লেগেছে, আমি এই গ্রামে থাকতে পারবো না, তুমি আমার সাথে চলো। ঠিক সেই মুহূর্তে আমার মা আমার বৌমা আমার হাত চেপে ধরে ইশারা ইঙ্গিতে আমাকে বুঝাই দেয় আমি যাতে মালাকে নিয়ে ঘরের বাইরে না যাই। আমি তখন বলি, আমি কী করব? আমি তো মালাকে ভালোবাসি এবং মালা আমার বিবাহিত স্ত্রীও ছিল। আমার মা তখন চুপচাপ আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। মায়ের কথা মতো আমি তখন ওখান থেকে বেরিয়ে চলে আসি। আমি বুঝতে পারি না আমার অপরাধটা কোথায় ছিল, আমার অন্যায়টা কোথায় ছিল, কেনই বা আমাকে এভাবে দেশান্তরে হতে হলো। সে রাতেই আমি আবারও আমার কাপড়-চোপড় সমস্ত কিছু নিয়ে একেবারে চিরতরে আমার ওই মাতৃভূমি, আমার মায়ের কোল, আমার বাপের ভিটা সব কিছু ছেড়ে চলে আসি। অচেনা অজানা একটা শহর চট্টগ্রাম, সেই শহরে আমি আসি। এসে সেখানে আমি বসবাস করতে শুরু করি। আমার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে, আমি সমস্ত কিছুকে ভুলে যেতে চাই। নতুন করে নতুন জীবনটাকে সাজিয়ে নিতে চাই। গ্রাম থেকে বেরিয়ে এসেছি, গ্রামের মানুষের সামনে মুখটাও বা কেমন করে দেখাবো, যেখানে নিজের বাবা আমার বউকে বিয়ে করে সংসার করতেছে। কোনো কিছু বলি না, সমস্ত কিছু ভুলে তখন আমি চট্টগ্রামেই পড়ে আছি। ওখানে কাজী দেউরি বলতে একটা জায়গা আছে, হয়তো অনেকেই চিনেন। ওখানে এম এ আজিজ একটা স্টেডিয়াম আছে। ওই এম এ আজিজ স্টেডিয়ামের পাশেই একটা শিশু পার্ক আছে। ওই শিশু পার্কে আমি তখন একটা ক্লিনারের চাকরি নিই। আমি শিশু পার্কে ক্লিনারে চাকরি করে আমি 2-1 টাকা যা টাকাও পাই, সে টাকা দিয়ে আমি খুব ভালোভাবেই চলতেছিলাম। আমার মাঝে আর কোনো প্রবলেম ছিল না। আমি সমস্ত কিছু
ভুলে গেলাম। প্রায় পাক্কা ৬ মাসের মতো ওই ক্লিনারে চাকরি করি। সেটা করে আমি আর বাড়িতেও যাই না। মায়ের সাথে, ছোট বোনদের সাথে কারো সাথে আমার কোনো যোগাযোগ নেই। এখানেই পড়ে আছি। ৬ মাস পরে একটা দৃশ্য আমি দেখতে পাই। একদিন আমরা প্রতিদিন পার্ক বন্ধ করে দেই সন্ধ্যা ৭ঃ০০ বাজে। সন্ধ্যা ৭ঃ০০ বাজে পার্ক বন্ধ করার সময় আমরা পার্কের ওই কোণার ভিতরে মানে পার্কের ওই কর্নারে আমি যখন ক্লিন করব ওই সময় দেখতে পাই কোনো একটা মহিলা বা মেয়ে টাইপের কিছু হবে। উনি কি জানি খাচ্ছিল, মানে কি জানি খুলতেছিল। তা আমি মনে করলাম এটা সম্ভবত মাদক টাইপের কিছু উনি খাবে, এটা খেয়ে উনি বের হয়ে যাবে। আমি তখন ভাবলাম যে পার্ক তো বন্ধ করার সময় হয়ে গেছে। আমি পিছন থেকে ওই দিকে যখন যাচ্ছিলাম গিয়ে মহিলাটাকে ডাক দিয়ে বললাম যে, "আপনি কি খাচ্ছেন?" এটা বলার পরে মহিলা আমার দিকে তাকিয়ে চোখের পানিগুলো টলমল করে ফেলতেছে। উনার কান্নাকাটি দেখে আমি তখন বললাম যে, "কাঁদতেছেন কেন? কি হইছে?" পরে আমাকে বলে যে, "মানে মরতেও কি দিবেন না?" এটা বলার পর আমি তখন বলি, "মানে কি?" আমি তখন টান দিয়ে উনার হাতে আমি বুঝতে পারি যে এটা বিষের বোতল ছিল। আমি তখন বিষের বোতলটা টান দিয়ে ফেলে দিয়ে বলছি, "কি হইছে?" পরে আমাকে বলে যে, "আমি একটু মরতে চাই" বলে খুব কান্নাকাটি করে। আমি বললাম যে, "দেখেন, আপনি আমার সামনে এগুলো কেন বলতেছেন? আমি তো এই পার্কের একজন ক্লিনার মাত্র।" পরে আমাকে বলে যে আমার পেটে বাচ্চা আছে। আমার এই বাচ্চার বাবার পরিচয় আমি দিতে পারতেছি না। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমার ফ্যামিলি আমাকে খুব কষ্ট করে শহরে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাড়া করে আমাকে হোস্টেলে রেখে আমাকে পড়াচ্ছে। অথচ একটা প্রতারক টিচারের ফাঁদে পড়ে আমি ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমার পেটে ওনার সন্তান আসে। এখন সেই সন্তানকে আমি মারতে চাই না। আমি সন্তান খুনের অপরাধ মাথায় নিতে চাই না। আমি কি করব? কোনো কিছুই বুঝতে পারতেছি না। আর আমি ওই টিচারকে অনেকটা ভালোও বাসি। আমি ওনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাও করতে পারি না। আমি তখন দেখে মনে হলো যে অনেক শিক্ষিত টাইপের হবে। আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে, "দেখেন, আমাদের এই জীবনটা নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। আপনি মন খারাপ করতেছেন কেন? আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। হয়তো আপনার ওই টিচারের চেয়েও ভালো কোনো মানুষ আপনার জীবনে অবশ্যই আসবে।" মেয়েটা তখন আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলতেছে যে, "কেন আমার জীবনটা এরকম হলো? আমি তো আমার জীবনটাকে এরকমভাবে দেখতে চাই না।" খুব কান্নাকাটি করে। আমার কাছে তখন ওর বাটনের একটা মোবাইল ফোন থাকে। আমার মেয়েটা তখন আমি বললাম যে, "দেখেন, পার্ক তো বন্ধ হয়ে যাবে। আমি ওই বাটনের মোবাইল ফোনের আলো দিয়ে ওখানে দাঁড়ায় আছি।" আমি বললাম, আপনি বেরিয়ে যান। এখানে থাকলে খুব সমস্যা হবে, আমারও সমস্যা হবে।" এটা বলে আমি তখন মেয়েটাকে বের করে দিচ্ছিলাম। গেটের কাছে আসার পরে মেয়েটা আমাকে বলল, "তোমার নাম কি ভাই?" আমি তখন বললাম, "আমার নাম হচ্ছে মাসুম।" মাসুম বলার পরে মেয়েটা তখন চলে গেল। যাই হোক, সেদিন রাতের বেলা আমি ঘরে গিয়ে চিন্তা করি। আমি সবসময় ভাবি আমার কষ্টটাই হয়তো সবচেয়ে বড়। আমি হয়তো সবচেয়ে বড় কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে আছি। কিন্তু না, আমার চেয়েও আরও বড় কষ্ট নিয়েও এই দুনিয়াতে মানুষজন বেঁচে আছে। তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মেয়েটা। আচ্ছা, মেয়েটার নামও আমি জিজ্ঞেস করেছিলাম। তার নাম হচ্ছে গিয়ে হেমা। সে আমাকে বলল তার নাম হেমা। তো যাই হোক, হেমার মনে অনেক কষ্ট আছে। আমি তখন আর কোনো কিছুই বলি না। এভাবে পড়ে আছি। প্রায় টানা ৩ দিন পরে ওই মেয়েটা পুনরায় আবারও পার্কে এসে আমাদের পার্কের যে ম্যানেজার ছিল, ওই ম্যানেজারকে বলতেছে যে, "আপনাদের পার্কে ক্লিনার একটা ছেলে আছে মাসুম বলে, ওকে একটু ডেকে দেন।" আমাদের ওই ম্যানেজার তখন আমাকে ডেকে দিল এবং ডেকে দেওয়ার পরে আমি তখন মেয়েটার কাছে গেলাম। কাছে গিয়ে আমি তখন জিজ্ঞেস করলাম যে, "কি হইছে?" আমাকে তখন বলতেছে যে, "আপনি কি আমার টিচারের সাথে কথা বলছেন?" এরকম করে আমাকে বলে। মানে আমি তখন খুব অবাক হয়ে যাই। আমি তার টিচারের সাথে কিসের কথা বলব? সে কোন ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির নামটাও কিন্তু আমাকে বলে নাই। আমি তখন বললাম যে, "না, আমি তো আপনার টিচারের সাথে কথা বলি নাই।" পরে আমাকে বলতেছে যে, "আপনি কিন্তু আমার অনেক বড় ক্ষতি করছেন। আমি কিন্তু আপনাকে এভাবে ছাড়ব না।" আমি তখন বললাম যে, "আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার কি ক্ষতি করব? আর কেনই বা ক্ষতি করব? আপনি কি বলতে চাচ্ছেন?" মেয়েটা তখন আমাকে বলতেছে যে, "আপনি আমার টিচারের কাছে কেন বলছেন যে আমি মরতে গেছি, আমি বিষ খাইছি, এগুলো আপনি কেন বলছেন?" আমি তখন বললাম, "আরে ভাই, আমি তো আপনার টিচারকে চিনিই না।" মেয়েটা তখন আমার সাথে অনেক উগ্র মেজাজে সিনক্রেট করে কথা বলতে থাকে। একটা পর্যায়ে আমাদের ম্যানেজার এসে জিজ্ঞেস করে, "কি হইছে?" তখনই ওই মেয়েটা বলতেছে যে, "আমার নামে যতটুকু পেরেছে সমস্ত রকমের মিথ্যা বানিয়ে বানোয়াট কিছু কথা বলেছে। আমি নাকি গোপনে তার কথা শুনেছি এবং সেটা নাকি আমি তার বয়ফ্রেন্ডের কাছে লিক আউট করেছি এবং আমি নাকি পার্কে এই কাজগুলোই করি। কিন্তু ওই মেয়েটাকে আমি একরকম মৃত্যু থেকে বাঁচিয়েছি। আমি এগুলো কোনো কিছুই জানি না।" আমার কোনো কথা না শুনেই মেয়েটা তখন হচ্ছে ওই আমার ম্যানেজারের কাছে আমার নামে যথেষ্ট পরিমাণে বিচার দেয়। বিচার দেওয়ার পরে ওই দিনে আমার চাকরিটা চলে যায়। আমি পার্কে প্রায় ৮ মাসের মতো কাজ করতাম। আমার চাকরিটা চলে যায় এবং ওই চাকরি থেকে চলে আসি। আমি তখন চিন্তা করি যে আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। অথচ আমার চাকরিটি এভাবে কেন চলে গেল? যাই হোক, এরপরে আমি কি করি, ওইদিকেই হোটেলে চাকরি খুঁজতে থাকি। এরকম করতে আরও ৫-৬ দিন পরে আমি কি করি, ওখানেরই একটা বনঞ্জে একটা হোটেল আছে। চট্টগ্রাম জিএসি মোড়ে হয়তো অনেকেই চিনতে পারেন। ওই বনঞ্জা হোটেলে আমি তখন চাকরি নিই।
তো ১ম আমাকে কিচেনে কাজ দেওয়া হয়। আমি কিচেনে কাটাকাটি করি, রান্নাবান্না করি। এভাবে আস্তে, আস্তে সামনের দিকে আসি। তখন সামনেও কাজ করি। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে দিনগুলো কাটতেছে, আমি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমার বাবা, মা কিংবা আমার আত্মীয়স্বজন যারা আছে, আমি কারো সাথে কোনো রকমের যোগাযোগ করি না। কারো সাথেই কোনো রকম কথা বলি না। কে কোথায় কোন অবস্থায় আছে আমি কোনো কিছুই জানি না। আমি জাস্ট আমার মতো করে সময়গুলোকে সামনের দিকে পাস করতেছিলাম এবং আমি সম্পূর্ণ আমার মতো করেই বেঁচে আছি। আমি আর কারো সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো রকম কথাবার্তা বলতে চাই না। আমার জীবনে যেটা ঘটে গেছে আমি মনে করি সেটা আমার জীবনে ছিল সম্পূর্ণ দুর্ঘটনা। এরকম করতে, করতে আমি ওই হোটেলে কাজ করি এবং কাজের এক্সপেরিয়েন্স দেখে সেখানে আমাকে কিচেন থেকে আমাকে জুনিয়র ওয়েটার বানানো হয়। জুনিয়র ওয়েটারকে আমি আপনাদেরকে বলে রাখি, সিনিয়র ওয়েটার টেবিলে গিয়ে কাস্টমারের কাছ থেকে খাবারের অর্ডার নেবে এবং মানে জুনিয়র যিনি থাকবে তিনি হচ্ছে টেবিলে খাবার লাগাবে এবং খাবার শেষে টেবিল পরিষ্কার করবে। আমি জুনিয়র ওয়েটারের চাকরি নেই। জুনিয়র ওয়েটারের চাকরি নেওয়ার পরে আল্লাহর কি হুকুম আমি আসলে বলে বোঝাতে পারবো না। কই যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমি যেই মেয়ের কারণে পার্কের চাকরি ছেড়ে অদূরে চলে আসছি, সেই মেয়েটাকে আমি ওই বনঞ্জা হোটেলে আবারও দেখতে পাই। মেয়েটাকে দেখতে পাওয়ার পরে মেয়েটাও আমাকে দেখতে পায়। দেখতে পেয়ে মেয়েটা দৌড়ে এসে আমার হাতটা চেপে ধরে। আমি তখন বললাম যে, "আপনি আমার হাত ছাড়েন, হাত ধরতেছেন কেন?" পরে বলে, "ভাই আপনার সাথে আমার কিছু ইম্পোর্টেন্ট কথা আছে।" আমি তখন বললাম, "আপনার সাথে আমার কোনো ইম্পোর্টেন্ট কথা নাই। আপনি যা বলার আমাকে এখানেই বলেন।" মেয়েটা আমাকে তখন টেনে নিয়ে আমাদের বাথরুমের সামনে নিয়ে যায়। আমাদের যে ওয়াশরুম থাকে ওয়াশরুমের সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে। আমাকে বলে, "আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ করে দেন।" আমি তখন বললাম, "আমি আপনাকে মাফ করব কেন? কি হয়েছে?" মেয়েটা আমাকে বলে, "আপনাকে আমি পার্কে খুঁজেছিলাম। আপনার নাকি চাকরি চলে গেছে। আমি অনেক আপনাকে খুঁজেছি। আমি অনুশোচনায় ভুগতেছি। আমার ভীষণ রকমের কষ্ট হচ্ছে।" আমি তখন বললাম, "কেন? কেন আপনার ভীষণ রকমের কষ্ট হচ্ছে আমাকে বলেন তো?" মেয়েটা তখন আমাকে বলতেছে, "আমি কিভাবে বুঝাবো আপনাকে? কিভাবে বলবো আপনাকে? আপনাকে বলার মতো কোনো ভাষা আমার নাই। বিশ্বাস করেন আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি বুঝাইতে পারতেছি না। আপনার কারণে আপনার চাকরিটা চলে গেল। আমি ওখানে আসলে মূলত আমার একটা মেয়ে বান্ধবী এই ঘটনাটা ঘটিয়েছিল। আমার ওই যে টিচার বয়ফ্রেন্ডের কাছে আমার ব্যাপারে ডিটেইলস বলেছে। আমি নাকি বিষ খেতে গেছিলাম, এই হয়েছিলাম, সেই হয়েছিলাম। আমার ওই টিচার বয়ফ্রেন্ডের এই এলাকাতে অনেক পাওয়ার ছিল। সে আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছিল। আমার অনেক প্রবলেম হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো আপনি বলে দিয়েছেন। আমি বললাম, "দেখেন আপনি সেদিন কিন্তু একটা বারের জন্য আপনার ইউনিভার্সিটির নাম আমাকে বলেননি। আর টিচারের নাম বলা তো দূরের কথা। আর যদি বলেও থাকেন আমি বা কেন এগুলা পাবলিক করতে যাব? আমি কেন বলতে যাব? আপনি আমাকে বলেন তো?" মেয়েটা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে, "আমার ভুল হয়ে গেছে ভাই। আপনি আমাকে মাফ করে দেন।" এটা বলে আমার কাছে খুব কান্নাকাটি করে। আমি তাকে আর কোনো কিছুই বলি না। আমি জাস্ট চুপচাপ থাকি। আমি তাকে আর কোনো কথাই রিপ্লাই করি না। আমার কথাই একটা, যা হওয়ার তা হয়ে গেছে। আমি আর কিছুই বলি না। এরপর থেকে আমি খেয়াল করে দেখি যে মেয়েটা প্রায় ২-১ দিন পর পরই হচ্ছে আমাদের এই পার্কে আসে এবং এসে আমার সাথে কথাবার্তা বলার সুযোগ খুঁজতে থাকে। এই কথা, সেই কথা, এইটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা আমার সাথে বলে। আমি যতটুকু তার কাছ থেকে দূরে যেতে চাই, সে ঠিক ততটাই আমার কাছে আসতে চায়। আমি বুঝতেছি না সে আসলে কী চাচ্ছে। এমন করে সময়গুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে মেয়েটা আমাকে প্রপোজ করে বসে। আমাকে প্রপোজ করে আমাদের রেস্টুরেন্টে যে সে আমাকে পছন্দ করে এবং সে আমার সাথে একটা সম্পর্কে জড়াতে চায়। আমি তখন বললাম যে, "আপনি এটা কি বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার সাথে কেন সম্পর্কে জড়াবো? আমি একটা হোটেলের মেসিয়ার। আমি একজন মেসিয়ার হয়ে কি করে ইউনিভার্সিটিতে পড়োয়া একটা মেয়ের সাথে আমি সম্পর্ক করব?" মেয়েটা তখন আমাকে বলতেছে, "আপনাকে অনেক পছন্দ করি, আপনাকে অনেক ভালো লাগে। আমি সবকিছু বলে আপনার সাথে একটা মিষ্টি প্রেমের সম্পর্কে জড়াতে চাই। আমি অনেক ধনী ছেলের সাথে সম্পর্ক করেছি, অনেক বড় লোকের সাথে সম্পর্ক করেছি। কিন্তু আমি দেখেছি যে সবাই প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, ছলনাময়ী হয়। কিন্তু আমি জানি আপনি গরিবের ছেলে। আপনি কখনো আমাকে কষ্ট দিবেন না। আমি আপনার সাথে যে অন্যায় করেছি, আমি আপনাকে বিয়ে করে আপনার সাথে থেকে সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই।" আমি তখন বলি, "আপনি আসলে জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি আমার জীবনের গল্প শুনলে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না।" এই মেয়েটা তখন আমাকে বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আপনি বলেন যে আপনার জীবনে কি হইছে?" আমি তখন বললাম যে, "আপনি যদি শুনতে চান তাহলে আমি আপনাকে শোনাবো।" এরপরে এতক্ষণ ধরে যে কথাগুলো আমি লিখেছি সমস্ত ঘটনাগুলা আমি মেয়েটাকে বলি। বলার পরে মেয়েটা তখন টপ, টপ করে তার চোখের পানি ফেলে আর আমাকে বলে, "বলেছিলাম না? আমি আপনাকে বলেছিলাম না যে গরিবের ছেলেগুলো অনেক ভালো হয়? আজ যদি আপনি বড়লোকের কোনো ছেলে হইতেন তাহলে কক্ষনো কোনো সময় কোনোদিন আপনার ভিতরে থাকার এই দুর্বলতা আমার কাছে প্রকাশ করতেন না। কিন্তু আপনি কত অনর্গল, কত সুন্দর করে
আপনার ভিতরের সমস্ত কথাগুলো আমাকে বলে দিয়েছেন। কেন বলেছেন জানেন? কারণ আপনি সরল মনের মানুষ। আপনার ভিতরে কোনো প্যাচ নাই। আপনি তো পেঁচিলা মানুষ না। আপনি অনেক ভালো মানুষ। এইজন্য আপনার সমস্ত কথাগুলো আমাকে বলে দিছেন। আমি তখন বললাম যে, "আপনার ধারণা ভুল। আপনার ধারণা সম্পূর্ণ রকমের ভুল। আমি আসলে এইসব ব্যাপার নিয়ে কোনো কিছু চিন্তা করতে চাই না। আমি যতই তার কাছ থেকে দূরে যেতে চাই, মেয়েটা আমাকে ঠিক ততটাই কাছে টেনে নেয়। আমি প্রায় তার কাছ থেকে ১ মাসের মতো পালিয়ে বেড়াই। কিন্তু না, ১ মাস পালিয়ে বেড়ার পরেও আমার হোটেলের যে অন্যান্য সিনিয়র ওয়েটারগুলো থাকে, ম্যানেজার থাকে, সবাই আমাকে বলে যে, "মেয়েটা তোকে পছন্দ করে, মেয়েটা তোকে ভালোবাসে, হোক না। এরকম সম্পর্ক তো হয়। উঁচু-নিচু সম্পর্ক হয় না? ধনী-গরিবের সম্পর্ক তো হতেই পারে। তাতে কি আছে? তুই মেয়েটার সাথে সম্পর্ক কর।" সবাই যখন আমাকে এভাবে বুঝিয়ে বলে, একটা পর্যায়ে আমি তখন বললাম যে, "ঠিক আছে, যেহেতু সবাই আমাকে বলে, আমি তখন এটাতে রাজি হব।" এরপরে আমি তখন রাজি হই। রাজি হওয়ার পরে এই মেয়েটার সাথে আমি তখন মিষ্টি প্রেমের একটা সম্পর্কে জড়াই। আবারও সেই পুরনো প্রেমের ফাঁদে আমি পড়ে যাই। আমি সবকিছু ভুলে যাই। কি আমার পরিচয়, কোত্থেকে এসেছি, সমস্ত কিছু ভুলে ইউনিভার্সিটির মেয়ের সাথে আমার তখন প্রেম চলতে থাকে। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না। তার ইউনিভার্সিটির নামটা আমি লিখতে পারছি না। আমি যখন সেই ইউনিভার্সিটিতে যাইতাম এবং এত বড় ইউনিভার্সিটির একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড, এটা চিন্তা ভাবনা করলে যেন আমি অন্য কোনো দেশে হারায়ে যাইতাম। আমার ভিতর অনেক ভালো লাগতো। অনেক ভালো লাগা আমার মাঝে কাজ করতো। যাই হোক, এরপরে এভাবে সম্পর্কটা যেতে, যেতে প্রায় ২.৫ মাসের মতো সম্পর্কটা কাটে। কাটার পরে একটা পর্যায়ে মেয়েটা আমাকে ডিরেক্টলি বিয়ের প্রপোজাল পাঠায়। মানে সে আমাকে বিয়ে করবে, আমাকে এটা বলে। তো আমি আসলে মানে এমন একটা মানুষ, আমার লাইফটা একটু অন্যরকম। আমি সমস্ত কিছুকে ওভাবে নিতে পারি না। আমি তখন তারে বললাম যে, "দেখেন আসলে বিয়ে-শাদী এগুলো আমাকে দিয়ে হবে না। আর আমি এই মুহূর্তে বিয়ে-শাদী করতেও চাই না। আমি আমার জীবনটাকে অন্যভাবে লিড করতে চাই।" মেয়েটা তখন আমাকে বলে যে, "না, আমি আপনাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করে আমি আমার জীবনটা খুব সুন্দর করে সাজাবো।" এরকম করে সে আমাকে আমাকে প্রপোজ করে এবং আমাকে যখন প্রপোজ করে আমি তার ওই প্রপোজে রাজি হই। রাজি হওয়ার পরে আমরা তখন দুজনে কোর্ট ম্যারেজ করি এবং কোর্ট ম্যারেজ করে আমরা তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দুজনে বিয়ে করি এবং বিয়ে করার পরে আমরা খুব ভালো করে আমাদের সময়গুলো কাটাচ্ছিলাম। আমরা একটা চট্টগ্রামে একটা বাসা ভাড়া করি। সে বাসায় ও আর আমি খুব সুন্দরভাবে থাকতেছি। আমাদের আর কোনো প্রবলেম নাই। আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের দুজন দুজনের মাঝে অনেক মিষ্টি প্রেমের সম্পর্ক হাঁটি, হাঁটি পা, পা করে সামনের দিকে যাচ্ছিল। সময়গুলো যখন এভাবে কাটতেছিল, একটা পর্যায়ে মেয়েটা আমার সমস্ত কিছু জানতে পারার পরে সে আমাকে বলে, "তুমি তো তোমার বাবার কাছে অনেক সম্পদ পাবা। তোমার বাবা তো অনেক সম্পত্তির মালিক। তাহলে তুমি এই সম্পত্তিগুলো কেন নিয়ে আসতেছো না?" আমি বললাম যে, "আমাকে ত্যায্য করা হইছে।" মেয়ে বলে যে, "এটা কোনোভাবেই ত্যায্য হয় না। আমার একটা পরিচিত লয়ার আছে, আমি ওই লয়ারের সাথে কথা বলব।" মানে হেমা আমাকে বলে যে, "আমার পরিচিত একটা লয়ার আছে, আমি ওই লয়ারের সাথে কথা বলব এবং সেই লয়ারের সাথে কথাবার্তা বলে আমি তোমাকে ওই সম্পদগুলো আনার ব্যবস্থা করে দিব।" আমি তখন বললাম, "তাহলে তো ভালোই হয়। আমি সম্পদগুলো যদি পেয়ে যাই, তাহলে তো আমি মোটামুটি সবকিছু থেকে আমি একটু রেহাই পাবো।" তখন সে আমাকে বলল, "আচ্ছা ঠিক আছে।" এরপরে ওই মেয়ের কথা মতো মানে হেমার কথা মতো দেন আমি তখন একটা লয়ার ধরি এবং সেই লয়ারের কাছে হেমার টাকায় আমি তখন আমার বাবার নামে, আমার ফ্যামিলির নামে, আমার সৎ মায়ের নামে মামলা করি। দীর্ঘ প্রায় ১ বৎসরের মতো এই মামলা লড়তে থাকে। ১ বৎসর এই মামলা লড়ার পরে এরই মাঝে আরেকটা ব্যাপার আমি ভুলেই গেছিলাম। এরই মাঝে হেমা কিন্তু বাচ্চা কনসিভ করে। ও কিন্তু বাচ্চা কনসিভ করে এবং ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমাদের এই সম্পর্কের ব্যাপারটা হেমার বাবা-মা কেউ জানত না। কারণ ওর গ্রামের বাড়ি ছিল নোয়াখালী। ও এখানে ওর খালাম্মার বাসা থেকে পড়াশোনা করতো এবং বিয়ে হবার পরে ও আর আমি একই সাথে থাকতাম। আমি আসলে মূলত জানি না ও ওর ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করে। ওর ফ্যামিলিকে ও কিভাবে ম্যানেজ করে সেটা আমি কোনো কিছুই জানি না। ফ্যামিলিকে ম্যানেজ করার পরে যাই হোক, আমার ওর সাথে এভাবেই সম্পর্কটা আছে। আমার একটা সন্তান হয়। আমার মেয়ে সন্তানটা হয়। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। কোনো প্রবলেম নাই এবং ওই মামলাটা ১ বৎসর ধরে চলার পরে তখন আদালতে মামলাটা উঠে এবং উঠার পরে আলহামদুলিল্লাহ আমার বাবার টোটাল সম্পত্তির আর আচ্ছা এখানে আরেকটা ব্যাপার ইম্পোর্টেন্ট আমার বলা উচিত। সেটা হচ্ছে আমার মামলাটা কোর্টে উঠার কিছুদিন আগে মানে মামলাটা কোর্টে উঠার প্রায় ১ মাস আগে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যায় এবং আমার বাবাকে সাপে কেটে মারে। মানে আমার বাবা নাকি আমাদের ওই খালের পাড় দিয়ে না কোন দিক দিয়ে আসতেছিল, সেখানে নাকি কাল সাপে আমার বাবাকে ছোবল দেয় এবং ছোবল দিলে বাবা ওখানেই মারা যায়। এটা আমি আমার মায়ের মুখে শুনেছিলাম। আমি দীর্ঘায়িত করব না। আমি মানে ওখানেও গিয়েছিলাম। বাবার লাশও মাটি দিয়েছি। কিন্তু এরপরে ওই রায়ে আমি তখন পাই। পাওয়ার পরে আমার টোটাল সম্পত্তির ৩ এর ২ অংশ আমি পেয়ে যাই। আর ১ অংশ আমার বোনেরা পায় এবং পাওয়ার পরে আমার বোন কিন্তু তখন প্রায় সবগুলোরই বিয়ে হয়ে গেছে। আমার যে সৎ বোনগুলা ছিল এবং সবাই প্রচুর পরিমাণ পাওয়ারফুল। সবার অনেক পাওয়ার আছে। তাদের স্বামীদের অনেক পাওয়ার, তাদের অনেক ক্ষমতা। মানে প্রচুর পরিমাণ ক্ষমতাধর তারা। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে এদের যে এত ক্ষমতা, এত পাওয়ার, আমি তো এদের সাথে পারব না। আমার বউ হেমা তখন আমাকে বলতেছিল যে, "তুমি একটা কাজ করো, জায়গা সম্পত্তিগুলো যেহেতু কোর্টের মাধ্যমে তুমি পেয়েই গেছো, তুমি এগুলো বিক্রি করে ফেলো। এগুলো বিক্রি করে তুমি শহরের দিকে ইনভেস্ট করো।"
আমি তখন বললাম যে শহরে কোথায় ইনভেস্ট করব। আমাকে বলে, "তুমি দীর্ঘদিন ধরে চাইনিজ হোটেলে ছিলে না?" আমি বললাম, "হ্যাঁ।" ও বলে, "চাইনিজ ফুড সম্বন্ধে তোমার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে, আছে তো?" আমি বললাম, "হ্যাঁ, আমি চাইনিজ ফুড সম্বন্ধে অনেক ভালো অভিজ্ঞতা। আমি চাইনিজ ফুডের একদম সবকিছু বুঝি, জানি।" ও আমাকে তখন বলে, "তুমি একটা কাজ করো, তুমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলো। তুমি একটা রেস্টুরেন্ট দাও শহরে এবং সেই রেস্টুরেন্টে তুমি হচ্ছে চাইনিজ খাবারগুলা মানে চাইনিজ খাবারগুলো তুমি এখানে সেল করো এবং এটাতে তোমার অনেক ভালো হবে। এটা কে মানে লাইক হচ্ছে ছোট করে KFC-র মতো করে করো, অত বড় করার দরকার নাই।" আমি তখন বললাম যে, "তুমি কি পাগল হয়ে গেছো? চট্টগ্রামে একটা রেস্টুরেন্ট দিতে কত লাখ টাকা লাগবে তোমার কি জানা আছে? কমপক্ষে ৩০-৪০ লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো?" ও আমাকে বলে, "শোনো, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিতে পারি। তোমার গ্রামের বাড়িতে কত লাখ টাকার সম্পদ আছে?" আমি তখন বললাম, "জানি না।" ও আমাকে বলে, "তোমাদের ভিটা মাটি যা কিছু আছে তুমি সবকিছু বিক্রি করে দাও।" আমি তখন বললাম, "না, না, আমি এত সব বিক্রি করতে পারবো না। এগুলো কি বলতেছো?" ও আমাকে বলে যে, "এটাই করো। তোমার ওই বোবা মাকে নিয়ে তুমি চলে আসো। তোমার যে ২ টা বোনকে বিয়ে দিছো তারা তো শ্বশুর বাড়িতে আছে। অ্যান্ড তুমি তোমার বোবা মাটাকে নিয়ে চলে আসো এবং তোমার সমস্ত সম্পত্তি তুমি বিক্রি করো এবং বাকি যা লাগে আমি দেবো। দুজনে দিয়ে একটা ছোটখাটো রেস্টুরেন্টের ব্যবস্থা করব।" আমি তখন হেমার কথা মতো সমস্ত কিছু মেনে নিই এবং মেনে নেওয়ার পরে দেন আমি তখন হচ্ছে আমাদের যে সম্পত্তি ছিল, আমার যে সম্পত্তি ছিল গ্রামের, আমি সমস্ত সম্পত্তিগুলো বিক্রি করি। যদিও এটাতে আমার মা মোটেও রাজি ছিল না। আমার মা প্রচুর মানে বোবা মানুষ তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করে আমাকে বুঝাইছে যে, "না, এটা করিস না। এটা ভালো না। তুই এটা বন্ধ কর।" কিন্তু আমি আমার ওই বোবা মায়ের কোনো কথাই শুনি নাই। মায়ের কথা না শুনে শুধুমাত্র হেমার কথায় আমি তখন সমস্ত সম্পদগুলা বিক্রি করি। আমার তো একটা মেয়েও আছে। বিক্রি করার পরে দেন আমি তখন আমার মাকে নিয়ে শহরে চলে আসি এবং শহরে হচ্ছে কাঁচিডুরি একটা এলাকাতে আমি তখন হচ্ছে খুব ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, স্বপ্নিল রেস্টুরেন্টের পাশে দেই এবং সেটাতে আমি আর হেমা মিলে দুজনেই হাড়ভাঙা পরিশ্রম করতে থাকি। রেস্টুরেন্টের ওয়েটার যখন আমি ছিলাম, আমি কিচেনে কাজ করেছি। আমি জানি একটা রেস্টুরেন্ট কীভাবে বিল্ড আপ করতে হয়। আমি তখন আমার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে এই রেস্টুরেন্টটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। এরকম করে রেস্টুরেন্টটাকে সামনের দিকে নিতে, নিতে একটা পর্যায়ে আমি খুব ভালো একটা অবস্থানে চলে যাই। ভালো একটা অবস্থানে চলে যাই এবং প্রায় ৩ বৎসরে আমরা সম্পূর্ণভাবে রেস্টুরেন্টটাকে স্ট্রং করে ফেলি। রাতারাতি আমার দিনগুলো ফিরে যায়। মা, আমি, আমার বউ সবকিছু মিলে অনেক ভালো থাকি। এতে হেমার যে নোয়াখালীতে বাবা-মা ছিল, হেমার যে খালাম্মা চট্টগ্রাম শহরে ছিল, তারাও কিন্তু ব্যাপারটা সম্পূর্ণভাবে জানে। তারাও ব্যাপারটা জানে, তারাও আমাদের রেস্টুরেন্টে আসে। তখন আমাদের এই সম্পর্কটা সবাই মেনে নেয়। আমি গরিবের ছেলে, নিজের নামটা ঠিকমতো লিখতে পারতাম না। মাঠে-ঘাটে কাজ করে বাবা আর আমি দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতাম। এমন একটা ছেলে, এমন একটা পজিশনে কোনদিন আসবো, এটা স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। অথচ আমার দিনটা ফিরেছে। আমি আমার লাইফের ভালো একটা প্ল্যাটফর্মে এসেছি। সেটা নিয়ে আমি সত্যি অনেক হ্যাপি। আমার জীবনে সেকেন্ড কোনো চাওয়া নাই। যেটা আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেটাতেই শুকরিয়া। যাই হোক, আমি তখন খুব ভালোভাবেই হচ্ছে থাকতেছিলাম। আমার আর কোনো প্রবলেম নাই। কিন্তু তারই কিছুদিন পরে আমি খুব খেয়াল করে দেখি যে আমার হেমা কেমন জানি মানে ও একটু মানে একটা গাড়ি কিনবে এটা আমাকে বলে। আমি তখন বললাম যে, "ঠিক আছে, গাড়ি কিনবা ভালো কথা।" কিন্তু ও আমাকে বলে যে ব্যাংক থেকে লোন করে গাড়ি কিনবে এবং সেটা দিয়ে আমার কাছে কিছু জমানো টাকা ছিল প্রায় ৳৪.৫ লাখ টাকার মতো। ওর কাছেও কিছু টাকা ছিল। ৳৭ লাখ টাকা তখন হচ্ছে আমরা জমা দেই। ৳৭ লাখ টাকা জমা দিয়ে এবং ব্যাংকের লোন নিয়ে আমরা তখন গাড়িটা কিনি। তো আমি তখন এই গাড়িটা কিনতে রাজি ছিলাম না। হেমা সম্পূর্ণ নিজের ইচ্ছায় গাড়িটা কিনে এবং এই গাড়িটা কেনার পরে হেমা তখন কী করে, এই গাড়িটা দিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ও যায় এবং গভীর রাত পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে। আমরা ১ম দিকে একটা ড্রাইভার রেখেছিলাম। ওই ড্রাইভারের মুখে আমি হেমার সম্বন্ধে কিছু উল্টাপাল্টা কথাও শুনতে পাই। আমার ভিতর তখন প্রচণ্ড খারাপ লাগে। আমি ১ম যাকে বিয়ে করেছিলাম মালা, মালাও এরকম আমার বাবার সাথে চলে গেল বা কিছু একটা হলো এবং হেমও যদি এরকম করে তাহলে আমি কোথায় যাবো? আমার জীবনটা তো এভাবে কাটতে পারে না। আমি তখন খুব কান্নাকাটি করি। নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি কিন্তু বুঝাইতে পারি না। এরকম করে একটু, একটু করে হেমার সাথে আমার ডিসট্যান্স বাড়তে থাকে। মানে হেমার সাথে আমার সম্পর্কটা আস্তে, আস্তে করে খারাপের দিকে যেতে থাকে। যখন প্রচণ্ড রকমের খারাপের দিকে চলে যায়, আমি তখন হেমাকে আর ধরে রাখতে পারি না। একটা পর্যায়ে হেমা খুবভাবে আমার উপরে রেগে গিয়ে আমি জানি না কার ইচ্ছায়, কার প্রলোভনে, কার কথায় হেমা তখন ওই লয়ারকে দিয়ে, যে লয়ারকে দিয়ে একবার হেমা মামলা করিয়ে আমার বাবার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছিল, সেই লয়ারকে দিয়ে হেমা এবার আমার নিজের নামে মামলা করে। আমার নিজের নামে মামলা করে নারী নির্যাতনের মামলাতে আমার বাচ্চাটাকে সাথে করে নিয়ে যায় যে আমি নাকি আমার বাচ্চাকে হাত তুলেছি, আমার বাচ্চাকে আমি খুবভাবে মারি, আমি ড্রিংকস করে আমি মেয়ে নিয়ে পড়ে থাকি। এরকম বিভিন্ন, বিভিন্ন বাজে কথা দিয়ে সে আমার নামে মামলা করে দেয়। আমার নামে মামলা করে দেয় এবং এই মামলা অনুযায়ী পুলিশ আমাকে ধরে
করে নিয়ে যায়। আমার বুয়া মাটা তখন পর্যন্ত আমার ঘরেই থাকে। আমি পাক্কা ২ বৎসরের মতো জেলে থাকি শুধুমাত্র হেমার ওই মামলায়। ২ বৎসর পরে আমি যখন জেল থেকে বের হই, বের হওয়ার পরে আমি দেখতে পাই যে আমার মাকে শহরের বাড়ি থেকে বের করে দেওয়া হইছে। আমার মা গ্রামে চলে গেছে এবং আমাদের যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট তখন অন্য একটা ছেলে চালাইতো। মানে হেমা বসতো কিন্তু পাশাপাশি অন্য একটা ছেলেও বসতো। আমি লোক মারফতে জানতে পারি ওই ছেলের সাথে নাকি হেমার কোনো রকমের সম্পর্কও আছে। আমার মেয়েটা তখন মোটামুটি একটু বড় হয়। আমি আমার মেয়েটাকে নিতে চাই। কিন্তু সেই মুহূর্তে হেমা আমাকে সমস্ত কিছু থেকে সরিয়ে হেমা আমাকে ডিভোর্স করে দেয়। হেমা আমাকে ডিভোর্স করে জেল থেকে বের হওয়ার পরই ডিভোর্স করে। এবং হেমা যখন আমাকে ডিভোর্স করে আমি তখন উল্টো হেমা নামে মামলা করি। প্রায় ১ বৎসরের মতো আমার কাছে আমি আমার যে বন্ধু-বান্ধব ছিল শহরে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খুব কষ্ট করে চেষ্টা করি মামলায় জেতার জন্য। কিন্তু কোনোভাবে এই মামলায় আমি জিততে পারি না। আমার সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট হয় এবং হেমাও ওই মামলায় জিতে যায়। আমি তখন সবকিছু ছেড়ে, সবকিছু ভুলে, সবকিছু হারিয়ে আমার আমার ছায়া ঘেরা সেই সবুজ শ্যামল গ্রামে ফিরে যাই, যে গ্রামে আমার মা আছে। আমি ওই গ্রামে যাই, বাবার কবরের পাশে সময়গুলো কাটাচ্ছিলাম। আমার কাছে মনে হয় যেন পৃথিবীটা সত্যিই নরকখানা। আমি এই পৃথিবীতে আর থাকতে পারতেছিলাম না। আর এরই মাঝে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমার বাবা সেকেন্ড যে আমার বউকে বিয়ে করেছিল, আমার মালাকে বিয়ে করেছিল। মালা কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে চলে গেছে এবং মালার বাবা-মা অন্য কোথাও, মালার মা অন্য কোথাও বিয়ে দিয়েছে। ঠিক ওখানে যাওয়ার পরে আমার সৎ মা তখন আমাকে নতুন করে একটা আইডিয়া দেয়। আমার সৎ মা কিন্তু সবকিছু জানতো যে এই ঘটনাগুলো। জানার পরে আমার সৎ মা আমাকে বলতেছিল যে ওনার কাছে নাকি একটা ভালো কবিরাজ আছে। ওই কবিরাজের মাধ্যমে নাকি মেয়েটার ক্ষতি করার জন্য, আমার বউয়ের ক্ষতি করার জন্য। কারণ আমার বউয়ের ব্যবহৃত অনেক জিনিসপত্র আমার কাছে ছিল। লাইক হচ্ছে ওর চুল, তারপরে ওর এটা সেটা অনেক কিছু আমার কাছে ছিল। থাকার পরে আমার বউ আমার সৎ মা তখন আমাকে বলছে, "তুই এটা দিয়ে এটা দিয়ে হুজুরের মাধ্যমে তুই কিছু একটা কর।" কবিরাজের মাধ্যমে। আমি তখন বলি যে, "না, আমার এগুলো করার দরকার নাই। ও যেটা করার করেছে, ও ভালোই করেছে।" আমাকে বলে যে, "না, তুই কিছু একটা কর। যদি না করিস তাহলে এই মেয়েকে তুই এভাবে ক্ষমা করে দিলে হবে না। যে কিনা তোর সম্পূর্ণ টাকা-পয়সা, সয়-সম্পত্তি সবকিছু শেষ করে দিয়েছে।" আমি তখন ওই সৎ মায়ের কথায় সর্বশেষ আবারও রাজি হই। যে ফাঁদে আমার বউ পা দিয়েছিল সেম ফাঁদে আমিও পা দেই। এবার সৎ মায়ের কথাবার্তা শোনার পরে সৎ মায়ের দেখানো পথ দিয়ে আমি তখন সামনের দিকে এগিয়ে যাই এবং আমার কাছে হেমার যেসব জিনিসপত্রগুলো ছিল, তাবিজ করার মতো যত সব জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি তখন হেমার উপরে ওই প্যারানরমাল জিনিস দিয়ে করতে থাকি। তো যে কবিরাজের কাছে যায় ওই কবিরাজে অনেক টাকা চায় এবং হেমার শরীরে রক্ত লাগবে। রক্ত দিয়ে অথবা হেমার মেয়ের, আমার যে মেয়ে আছে ওই মেয়ের শরীরে রক্ত দিয়ে তখন তাবিজ বানিয়ে দিলে নাকি কিছু একটা করা যাবে। এটা যখন আমাকে বলে আমি তখন বলি ঠিক আছে, আমি এটাই করব। দেন আমি তখন কী করি, কোনো না কোনোভাবে হচ্ছে হেমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি। এবার যোগাযোগ করতে পারি না, আমার মেয়েটাকে আমি পাই। পাওয়ার পরে একদিন আমার মেয়েটা তখন মোটামুটি বড় হয়ে যায়। ওর একটা বান্ধবীর মাধ্যমে আমি আমার মেয়েটাকে পাই। পেয়ে বলতেছে, "মামুনি, আমি তোমার ব্লাড টেস্ট করব।" এটা বলি। তো মেয়েটা বলতেছে, "ব্লাড টেস্ট করব, ঠিক আছে।" আমি তখন করি তার ব্লাড টেস্ট করার জন্য। আমি তখন ওই ব্লাড টেস্টের কথা বলি, এটা সেটা বলে আমি তার কাছ থেকে রক্ত নিই এবং সেই রক্ত নিয়ে আমি তখন কবিরাজকে দিই। কবিরাজ তখন আমাদের স্বামী স্ত্রীর, আমার বউয়ের রক্ত নিতে পারি না। আমার বউয়ের ব্যবহৃত কাপড়ের কিছু অংশ এবং আমার রক্ত দিয়ে কবিরাজকে এমনি তাবিজ বানায় দেয় এবং সেই তাবিজটা আমার বউ যে বাসায় থাকে সে বাসার আশেপাশে কোথাও পুঁতে রাখতে হবে এমনটাই আমাকে বলে। আমি ঠিক তেমনই কাজ করি। আমার বউ যে বাসায় থাকতো সে বাসায় আশেপাশে আমি তখন ওই তাবিজটা পুঁতে রাখি। প্রায় ২ মাসের মতো কেটে যায়, কোনো পরিবর্তন হয় না। ২ মাস পরে আমি জানতে পারি আমার যে মেয়েটা আছে, আমার ওই মেয়েটা নাকি রক্তবমি করতে শুরু করে। রক্তবমি করতে শুরু করে, জানি না হঠাৎ করে এরকম কেন হয়। আমি তখন কবিরাজের কাছে যাই। কবিরাজ আমাকে বলে যে, "না, এটা অন্য কোনো সমস্যা। এটা অন্য কোনো সমস্যা, এটা এরকম না।" আমি তখন বলি যে, "আমার মেয়েটা এরকম রক্তবমি কেন করতেছে?" কবিরাজ বলে, "এটা আপনার কোনো সমস্যা না, এটা অন্য সমস্যা।" আমার বউ তখন ডাক্তারের কাছে এখানে নিয়ে যায়। আমি আমার বউকে নিয়ে এখানে সেখানে নিয়ে যাই এবং আমি আমার মেয়েকে, আমি মনে করি যে এটাই ঘটনা। আমি ওই তাবিজটা পর্যন্ত ওখান থেকে খুলে, আমি তাবিজটাও পরাই ফেলি। কিন্তু এরপরেও আমি আমার মেয়েকে বাঁচাতে পারি না আপন ভাই। পাক্কা ৪ মাস পরে আমার মেয়েটা হচ্ছে এরকম রক্ত বের হতে, হতে মারা যায়। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, আমি কোনো কিছুই বাদ রাখি নাই। কিন্তু কেউ আমার মেয়ের কোনো রোগ ধরতে পারে না। আমার মেয়ে কেন এরকম হলো এটা কেউ বলতে পারে না। আমার মেয়েটা মারা যায়। আমার মেয়েটা মারা যাওয়াতে আমি খুব কষ্ট পাই। আমার বউটা তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে অ্যান্ড ওকে আমি যতভাবেই বুঝাই ও তখন আমার পক্ষে আর আসে না। আমার সৎ মা তখন আমাকে বলে যে, "যেইভাবেই হোক বউকে তুই তোর আয়ত্তে আনতে হবে, বউকে তোর পক্ষে আনতে হবে।" আমি তখন বললাম যে, "আমি কীভাবে আমার বউকে পক্ষে আনবো?" আমার সৎ মা তখন আমাকে বলে যে, "শোন, ওই কবিরাজ যেটা বলেছে সেটাই কর। তোর সন্তান মারা গেছে তো কী হয়েছে? সন্তানের আশায় তুই এভাবে বইসা থাকিস না। তুই তোর বউকে আনার জন্য চেষ্টা কর।" মানে
আমি তখন কিছুই বুঝতে পারিনি যে কী করব, কোন দিকে যাব, কাকে আমি কী করব। ওই কবিরাজ তখন আমাকে আবার পুনরায় কবিরাজের কাছে যাই, তাবিজ তো আমি পুড়াই ফেলি। পুড়াই ফেলার পর ওই কবিরাজের কাছে যাওয়ার পর ওই কবিরাজ আমাকে এমন একটা কথা বলে, যেটা শুনলে আমি অবাক হয়ে যাই। কবিরাজ আমাকে বলে, আমার যে বাচ্চা মারা গেছে, আমার ওই বাচ্চার মরা দাফনের কাফনের কাপড় যদি আমি এনে দিই, তাহলে নাকি আমি নাকি আমার বউকে ফিরে পাবো, আমাকে এরকম কথা বলে। আমি জানি না এগুলো কীভাবে সম্ভব। আমি তখন এটা আনতে রাজি হই না। আমার সৎ মা তখন আমার মেয়েকে যেখানে মাটি দিই, সেখান থেকে রাতের অন্ধকারে আমার মেয়ের কবর করি। সেই কবর থেকে আমার মেয়ের দাফনের কাপড়ের অংশ এনে আমার ইয়েকে দেয়, আমার কবিরাজকে দেয়, এবং কবিরাজকে দেওয়ার পরে কবিরাজ এটা দিয়ে কী করে আমি জানি না। প্রায় ১ থেকে ১.৫ মাস পরে আমার বউ সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। ওই রেস্টুরেন্ট সব কিছু ছেড়ে ও তখন প্রচুর পরিমাণে পাগলামি করতে থাকে। ওর পাগলামির মাত্রাটা এতটাই বাড়তে থাকে যে আমি বলে বোঝাতে পারবো না। ও এরকমভাবে পাগলামি করতে থাকে। একটা পর্যায়ে ওকে ওখান থেকে আমরা ধরে আনি। মানে ওখান থেকে ও চলে আসে আমাদের গ্রামে, নিজেই চলে আসে। কীভাবে ঠিকানা পায়, কীভাবে কী করে আমাদের গ্রামে চলে আসে। এন্ড কবিরাজটা এতটাই ডেয়ারিং ছিল, আমি জীবনে এরকম কোনো কবিরাজ দেখিনি, এত পরিমাণের গরম ছিল। ও তখন প্রচুর পরিমাণ পাগলামি করে। খালি আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে এটা বলে কান্না করতে থাকে। এবং একটা পর্যায়ে যাই হোক ও আমার কাছে আসার পরে আমি সব কিছু বলে ওই রেস্টুরেন্টে কিন্তু আমি আর পাই না। ওর যে বন্ধু ছিল, ওই বন্ধুই রেস্টুরেন্টটা চালাচ্ছে। ওই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমার বউ। পাগল হওয়ার কারণে আমি রেস্টুরেন্টটাও আর কবজা করতে পারি না। আমার বউর অবস্থা শেষ পর্যন্ত এরকম হয় যে মৃত কোনো বাচ্চা মরে গেলে, আমার মেয়ের নাম ছিল জান্নাত। মৃত কোনো বাচ্চা মারা গেলে জান্নাত বলে দৌড়ে গিয়ে ধরে এবং ঘাড়ের মধ্যে কামড় দেয়। মানে মৃত কোনো বাচ্চা পাইলে তার ঘাড়ে গিয়ে কামড় দেয়, মৃত কোনো বাচ্চা পাইলে তার ঘাড়ে গিয়ে কামড় দেয়। মানে ওই কোথায় বাচ্চা মারা গেছে ও কীভাবে জানে আমি জানি না। দূর কোনো গ্রামে বাচ্চা মারা গেছে, ওই বাচ্চার খবর পাওয়ার পরে ও তখন দৌড়ে ওই বাচ্চার ঘাড়ে গিয়ে কামড় দেয়। এমন পাগলামি করে যেটা বলে বোঝাতে পারবো না। এই পাগল নিয়ে আজকে আমি প্রায় ৬.৫ বৎসরের মতো সংসার করে যাচ্ছি। আমি না কাউকে বলতে পারি, না কাউকে বুঝতে